ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের যে ক্লাস 11 এর সেমিস্টার টুর একদম লাস্ট টাইমে আমরা চলে এসেছি। আর কদিন পরেই আমাদের এক্সাম। তো সেই যে রিভিশন সিরিজ চলছিল, আজকে তার আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সেটা হলো ট্রান্সমিশন অফ হিট। এটা বেসিক্যালি ওরকম ভাবে বলা খুব মুশকিল। দেখ, আমাদের মেন চ্যাপ্টার গুলো কিন্তু আমি কমপ্লিট করে দিচ্ছি ইতিমধ্যে, যেগুলোতে পুরো পুরো 5 মার্কস আছে। অ্যাকচুয়ালি থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার বলে একটা পার্ট হয়, তার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। থার্মাল প্রপার্টিজ এর মধ্যে আরো একটা আছে, ক্যালোরিমেট্রি আছে, এক্সপানশন আছে, যেগুলো আসবে কিন্তু অতটা ইম্পর্টেন্ট না যতটা এতটা ইম্পর্টেন্ট থিওরিটিক্যালি। তো মনে রাখতে হবে তোকে ফার্স্টে যে হিট কত ভাবে চলতে পারে। দুভাবে চলতে পারে, একটা হলো কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন যেটাকে আমরা পরিচলন বলে থাকি, আর একটা হলো রেডিয়েশন যেটাকে আমরা বিকিরণ বলে থাকি। আমরা এই চ্যাপ্টারে কন্ডাকশন নিয়ে পুরো পড়বো আর রেডিয়েশন নিয়ে লাস্টের দিকে পুরোটা পড়বো। আমাদের মেন ফোকাস এই দুটো মোড অফ ট্রান্সমিশন অফ হিট থাকবে। প্রথমে আমরা যেটা চলছি সেটা হলো কন্ডাকশন নিয়ে চলছি। তো মনে রাখবি, কন্ডাকশন প্রসেসে যদি হিট ট্রান্সফার হতে হয় তাহলে কিন্তু যে জিনিসটা থাকতে হবে সেটা হলো একটা বডিকে, ধর আমি একটা রড ধরলাম, ঠিক আছে, এই রডটার আমি একটা প্রান্ত গরম করছি, তাহলে হিটটা এই রডের মধ্যে দিয়ে বাদিক থেকে ডান দিকে যাচ্ছে। কিন্তু এই বাদিক থেকে ডান দিকে যখন যাবে তখন দুটো ঘটনা হয়, সেই উপর ডিপেন্ড করে, খুব ইম্পর্টেন্ট। একটাকে বলা হয় ভ্যারিয়েবল স্টেট, একটাকে বলা হয় স্টেডি স্টেট। তো খুব ভালো করে বোঝ যে ভ্যারিয়েবল স্টেট কাকে বলে আর স্টেডি স্টেট কাকে বলে। দেখ, আমরা যখন এরকম হিট দিয়ে গরম করার চেষ্টা করছি তখন কি হচ্ছে না, এই ধরে নিলাম একটু রডটাকে একটু মোটা ধরলাম যাতে ছবিতে ভিডিওতে বোঝা যায়, বাট অ্যাকচুয়ালি এত উইথ যুক্ত না। একটা জায়গায় হিট দিচ্ছি, তিনটে লেয়ার পাশাপাশি কনসিডার করছি। কি কি? এ, বি আর সি। এ লেয়ার, বি লেয়ার, সি লেয়ার। বি লেয়ার এ থেকে যে হিটটা পেলো, আবার বলছি, বি লেয়ার এ থেকে যে হিটটা পেলো সেটাও দুটো কাজে ইউজ করবে। কি দিয়ে? একটা নিজের টেম্পারেচার ইনক্রিজ করতে ইউজ করলো, ঠিক আছে, কিছুটা রেডিয়েট করে দিল, বিকিরিত করে নষ্ট করে দিল, বাকিটা ও পরের লেয়ারে কন্ডাক্টেড টু সি, বাকিটা ও পরের লেয়ারে পাঠালো। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, এখানে কি কন্ডাকশনটা 100% হলো? মানে বি লেয়ার এ লেয়ার থেকে যদি 100 জুল হিট পায়, সি তে পাঠালো 80 জুল, তাহলে কন্ডাকশনটা কিন্তু 80% হলো, পুরোপুরি কন্ডাকশন হলো না। এই ঘটনাটাকে আমরা বলছি কি? ভ্যারিয়েবল স্টেট। এই ঘটনাটাকে কি বলছি আমরা? ভ্যারিয়েবল স্টেট বা স্থিত পূর্ব অবস্থা, যেখানে কিনা এখনো প্রতিটা লেয়ারের টেম্পারেচার ভ্যারি করছে। তাহলে এই যে নিজের টেম্পারেচার ইনক্রিজ করছে, তাহলে প্রতিটা লেয়ারের টেম্পারেচার বাড়ছে। এবার দেখ, এরকম করে বাড়তে 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 একটা লিমিট আছে, তো যে একদম এক্সট্রিমাম এই অবধি পৌঁছাবো। তাহলে যেই লিমিটে পৌঁছে গেল, আফটার সাম টাইম কি হয়ে যাচ্ছে বল না? আফটার সাম টাইম টেম্পারেচার গুলো কি হচ্ছে? টেম্পারেচার অফ এভরি লেয়ার বিকাম কনস্ট্যান্ট। কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে যেই প্রতিটা লেয়ারের টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেল, তখন আর এই 1 নম্বর স্টেপটা আর হচ্ছে না। কেন? ও আগের লেয়ার থেকে যা পেলো, এখনো কি করবে? তুই যদি রেডিয়েশনটাকে নেগলিজেবল ধরিস, মানে আমরা যেহেতু এখানে কন্ডাকশন করছি রেডিয়েশনটাকে ধরছি না, এরকম ভাব, তাহলে ও আগের লেয়ার থেকে যা পেলো পুরোটাই কি বল? পরের লেয়ারে পাঠিয়ে দিল। বোঝা গেল কি গেল না? তাহলে এখানে কন্ডাকশনটা কত পার্সেন্ট হচ্ছে? না, 100% হচ্ছে। সেই জিনিসটাকে বলছি আমরা স্টেডি স্টেট। তাহলে আমরা এই চ্যাপ্টারে যা প্রমাণ করব সবই স্টেডি স্টেটের জন্য। তাহলে স্টেডি স্টেট মানে কি? যে স্টেডি স্টেট মানে হচ্ছে প্রতিটা লেয়ার তার ম্যাক্সিমাম টেম্পারেচার যা হতে পারে তাতে পৌঁছে গেছে, সে আর নিজের টেম্পারেচার ইনক্রিজ করতে চায় না, তাই সে বাদিক থেকে যা হিট নিচ্ছে পুরোপুরি ডান দিকে পাঠিয়ে দিচ্ছে। মানে সেই লেয়ারটা, ধর আমি যদি একটা লেয়ার হই, এদিক থেকে যা পেলাম এদিকে দিয়ে দিলাম, আমি কিছু খেলাম না। তাহলে আমার কাজই হচ্ছে শুধু এগিয়ে দেওয়া, হিটটাকে পরিবহন, কন্ডাকশন করা। তাহলে আমরা এখন শুধুমাত্র এইটা দেখতে চাই যে শুধুমাত্র যদি লেয়ার গুলো এগিয়ে দিত তাহলে কি হতো। ঠিক আছে, তাহলে আমাদের যা প্রুভ হবে সব কিন্তু কি চ্যাপ্টারের জন্য বল না? স্টেডি স্টেটের জন্য। তাহলে আমরা মনে মনে একটা স্ল্যাব কল্পনা করলাম। ক্লিয়ার?
যে স্ল্যাবটার এরিয়া অফ ক্রস সেকশন হলো ক্যাপিটাল এ আর উইথটা হলো এক্স। এরিয়া অফ ক্রস সেকশন ক্যাপিটাল এ, এই দিকে টেম্পারেচার θ1, এই দিকে টেম্পারেচার θ2। তাহলে কি হবে বল? না, এখান দিয়ে হিট নরমালি এন্টার করলো ধরলাম কিউ, এখান থেকেও বেরোলো কত? কিউ। কেন বেরোলো কিউ? কেন আমরা স্টেডি স্টেটের কথা ভাবছি, যা হিট ঢুকছে তাই হিট বেরোচ্ছে। তাহলে বলা হচ্ছে রেট অফ হিট, এই কথাটা কিন্তু মাথায় রাখবি, রেট অফ হিট, তাপের হার। তাপ বার করা, তাপের হার বার করা দুটো জিনিস কিন্তু সেম নয়। যদি তোকে বলতো অঙ্কে আসবো আমরা যে হিট বার করো, হিট মানে কিউ বার করতে দিয়েছে, আর রেট অফ হিট মানে কিউ বাই টি। তাহলে রেট অফ হিট মানে কিউ বাই টি কি বলছে? এরিয়ার সাথে প্রপোর্শনাল, এক্স এর সাথে, এক্স মানে হচ্ছে এটা উইথ, তার সাথে ব্যস্তানুপাতিক, আর উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক। তাহলে একসাথে লিখলে কি আসছে বল? না, তাহলে এই তিনটেকে যদি আমরা একসাথে লিখি তাহলে দেখ, মানে একসাথে যদি করে নি তাহলে কি আসলো? কিউ বাই টি প্রপোর্শনাল এ θ1 মাইনাস θ2 বাই এক্স। প্রপোর্শনাল তুললে যে কনস্ট্যান্টটা আসে তাকে আমরা কে বলে লিখছি, আর এই কে কেই বলা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপীয় পরিবাহিতাঙ্ক। থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপীয় পরিবাহিতাঙ্ক খুব ইম্পর্টেন্ট। এটা কার উপর ডিপেন্ড করে? ওই মেটেরিয়ালটার উপর, যে মেটেরিয়ালটা নিয়ে তুই কাজ করছিস তার নেচারের উপর ডিপেন্ড করে বেসিক্যালি। তাহলে তোকে যদি রেট অফ হিট বার করতে দেয় তাহলে কিউ বাই টি বার করবি, আর যদি হিট বার করতে দিত তাহলে টাইমটা ওদিকে গুণ করে দিতিস। তাহলে তখন ফর্মুলাটা কি দাঁড়াতো বল? কিউ ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই এক্স। এবার এর একটা, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখে গেছি, এটাকে আমরা একটা ডিফারেন্সিয়াল ফর্মেও লিখতে পারি। বোঝা গেল? একের আমি একটা ডিফারেন্সিয়াল ফর্মও লিখতে পারি, সেটা কি? ডিকিউ ডিটি, কিউ বাই টি না লিখে এটা কি হয়ে গেল? ডিকিউ ডিটি ইকুয়াল টু কে এ ডি থিটা ডিএক্স। কিন্তু এখানে একটা আবার মাইনাস চলে আসবে যদি ডিফারেন্সিয়াল লিখি। কেন মাইনাস চলে আসছে? এই মাইনাসটা ভালো করে বোঝ। না, তখন ছবিটা হয়ে যাচ্ছে দেখ এই রকম, যে এই দিকে টেম্পারেচার একটু বেশি থিটা প্লাস ডি থিটা, এই দিকে টেম্পারেচার একটু কম শুধু থিটা। তাহলে টেম্পারেচারের ডিফারেন্স কতটা হলো? ডি থিটা। টেম্পারেচারের ডিফারেন্স কতটা হলো বল? ডি থিটা। তাহলে এই মাইনাসটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আমি যখন এই যে আর এইটুকুনি উইথটাকে ডিএক্স ধরলাম, যে আমি যখন স্ল্যাবটা পেরোলাম এই ডিএক্স উইথ গেলাম তখন টেম্পারেচার কমলো। তাহলে এই মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে? এক্স যখন বাড়ছে থিটা তখন কমছে, এক্স যখন বাড়ছে থিটা তখন কমছে, এইটা বোঝাচ্ছে। ঠিক আছে? তাই যখন ডিফারেন্সিয়াল ফর্ম, এটা দিয়ে কিন্তু জেই নিতে অনেক অঙ্ক হয়, যখন ডিফারেন্সিয়াল ফর্মকে ইন্টিগ্রেশন করে করবি তখন কিন্তু মাইনাসটা দেওয়া খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। বোঝা গেল? ঠিক আছে? এরপর দেখ আমরা চলে আসছি যে কনসেপ্টটা, সেটা হলো থার্মাল রেজিস্ট্যান্স কাকে বলে। তাহলে এই যে হিটটা গেল স্ল্যাবের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, সে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে। সেই বাধাটা কি? না, আমরা পেলাম কত ফর্মুলা বল? কিউ বাই টি ইকুয়াল টু কে এ θ1 মাইনাস θ2 বাই এক্স। ইচ্ছা করে কে এ কে নামিয়ে দিলাম, তাহলে θ1 মাইনাস θ2 বাই এক্স বাই কে এ। ক্লিয়ার কি ক্লিয়ার না সবার? এবার নিজেরা কারেন্ট পড়েছিলিস ক্লাস 10-এ, কারেন্ট মানে ছিল চার্জ বাই টাইম। সেটা মানে কি ছিল? v1 মাইনাস v2 পোটেনশিয়ালের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। তাহলে আজকে কিউ বাই টি এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে বল? হিট পার ইউনিট টাইম। তাহলে হিট পার ইউনিট টাইমকে আমি হিট কারেন্ট বলতে পারি। তাহলে হিট কারেন্ট কত আসবে বল? θ1 মাইনাস θ2 বাই এক্স বাই কে এ। এবার এই দুটো ইকুয়েশনকে একটু কম্পেয়ার কর। আমি কিন্তু বলছি না ইকুয়াল, কম্পেয়ার বা অ্যানালোগাস, মানে একই রকমের দেখতে। এই যে
এই দুটোর ইকুয়েশন একই রকমের দেখতে, মানে দেখ এদিকটা হিট কারেন্ট, এদিকের বাদিকটা দেখ ইলেকট্রিক কারেন্ট। এই দিকের ওপরেরটা বোঝাচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স বা কারণ যার জন্য হিট ফ্লো হচ্ছে, একই রকম ভাবে এদিকের ওপরটা বোঝাচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা কারণ যার জন্য ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই দিকের নিচেরটা যদি এক্স বাই কে হয় আর এখানটা যদি রেজিস্ট্যান্স বোঝায়, তাহলে এই নিচেরটা বাদিকেরটা রেজিস্ট্যান্স বোঝাবে। তাহলে হিট রেজিস্ট্যান্স বা থার্মাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত পেলাম? এক্স বাই কে। আবার নর্মাল রেজিস্ট্যান্স মানে আমি কি জানতাম বল? রো এল বাই এ। তাহলে আবার এই দুটোকে যদি কম্পেয়ার করি, সেখান থেকে দেখ রো এইচ ইকুয়াল টু পেয়ে গেলাম 1/k। দেখ সেটাই পাওয়ার কথা ছিল। এই রোটাকে কি বলা হচ্ছে বল? থার্মাল রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি মানে তো কতটা বাধা, কন্ডাক্টিভিটির অনন্য কি হওয়া উচিত, আর এটা হলো থার্মাল রেজিস্ট্যান্স। তাহলে ভালো করে দেখ, থার্মাল রেজিস্ট্যান্স স্ল্যাবের লেন্থ, স্ল্যাবের এরিয়া, এই দুজনের উপরই নির্ভর করে। লেন্থের সাথে প্রপোর্শনাল, এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু থার্মাল রেজিস্টিভিটি কিন্তু লেন্থ বা এরিয়ার উপর ডিপেন্ড করে না। মানে তোকে যদি বলে একটা স্ল্যাবের লেন্থ ডবল করলাম, রেজিস্ট্যান্স কি হবে? রেজিস্ট্যান্স ডবল হলো, রেজিস্টিভিটি ডবল হলো না। রেজিস্টিভিটি শুধুমাত্র নেচার অফ দা স্ল্যাব চেঞ্জ করলেই চেঞ্জ হবে, কেন রেজিস্টিভিটি শুধুমাত্র কন্ডাক্টিভিটির উপর নির্ভর করে, আর কন্ডাক্টিভিটি শুধুমাত্র নেচার অফ দা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? নেক্সট দেখ, আমরা যেটা আসবো সেটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্সের আর থার্মাল রেজিস্টিভিটির ডাইমেনশন। এগুলো খুব আসে, ঠিক আছে? একটু দেখে নিবি। থার্মাল রেজিস্ট্যান্স আর থার্মাল রেজিস্টিভেন্সের ডাইমেনশন অনেক সময় এমসিকিউ তে দিতে পারে, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? প্রুফ করে দেখাতে হবে না, বাট মুখস্থ রাখলেও চলবে। ক্লিয়ার? এইবার হচ্ছে দেখ, যেমন আমরা রেজিস্ট্যান্সের কি পড়েছিলাম বল? সিরিজ কম্বিনেশন পড়েছিলাম, আর কি পড়েছিলাম? প্যারালাল কম্বিনেশন পড়েছিলাম। এখানেও সিমিলারলি আমরা কি পড়ব? স্ল্যাবের সিরিজ কম্বিনেশন, স্ল্যাবের প্যারালাল কম্বিনেশন, এইটা পড়ব। তাহলে প্রথমে আসছি আমরা স্ল্যাবের সিরিজ কম্বিনেশন। কিভাবে হতে পারে দেখ, পরপর স্ল্যাবের সিরিজ কম্বিনেশন মানে পরপর দুটো স্ল্যাব আলাদা আলাদা মেটেরিয়ালের তৈরি, এরকম ভাবছি। শুধু তাই নয়, তাদের উইথ গুলোও আলাদা, এরকম ভাবছি। তাহলে এটা x1 উইথ, এটা x2 উইথ, এটা k1, এটা k2, এদিকে টেম্পারেচার θ1, এদিকে টেম্পারেচার θ2, আর মাঝখানের কমন জাংশনটাই θ। তাহলে এদের মধ্যে কি গল্প আছে না, θ1 সব থেকে বেশি, θ মাঝামাঝি, θ2 মানে এদিক থেকে হিট ঢুকছে, এদিক থেকে হিট বেরোচ্ছে। যেরকম কিনা রেজিস্ট্যান্সের সিরিজে হতো, এখানেও সেম, যে কারেন্টটা সেম থাকবে। ওখানে কি ছিল? কারেন্ট সেম। তাহলে সিরিজ কম্বিনেশন আমি কখন বলবো? যখন হিট কারেন্টটা সেম হবে। আর একটা কি সেম? এরিয়া অফ ক্রস সেকশন বা এরিয়া অফ ক্রস সেকশন, মানে দুটো স্ল্যাবেরই ক্রস সেকশনাল এরিয়াটাও সেম, এটারও এ, এটারও এ। তাহলে আমায় বল, প্রথমটার জন্য কি লেখা যায়? কিউ বাই টি ইকুয়াল টু k1a θ1 মাইনাস θ বাই x1। দ্বিতীয়টার জন্য লেখা যায় দেখ একই রকম ভাবে, k2a θ মাইনাস θ2 বাই x2। ক্লিয়ার কি ক্লিয়ার না? ইভেনচুয়ালি এরা সমান। তাহলে এদেরকে যদি সমান করে লিখি, কিউ বাই টি ইকুয়াল টু k1a θ1 মাইনাস θ বাই x1, that should be equal to k2a θ মাইনাস θ2 বাই কত? x2। তাহলে এখান থেকে ভাগ করে দিলাম θ1 মাইনাস θ বাই x1 বাই k1a, আর θ মাইনাস θ2 বাই x2 বাই k2a। এইবার দেখ মেন গল্পটা, a বাই b, এই যে এটাকে a ধরছি, এটাকে b ধরছি, খেয়াল করবি, a বাই b ইকুয়াল টু c বাই d হলে সেটা a মাইনাস b,
a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে সেটা a প্লাস বি বাই মানে a প্লাস সি বাই বি প্লাস ডি করা যায়, ঠিক আছে? মানে এই দুটো যোগ, উপরের দুটো যোগ করলাম আর নিচের দুটো যোগ করলাম। নিচের দুটো যোগ করলে দেখ 1/a কমন গেল, x1 বাই k1 প্লাস x2 বাই k2 এরকম পড়ে থাকলো। হলো? ক্লিয়ার সবার? কারোর যদি মনে হয় এই জায়গাটা, সেই জায়গাটা লিখে রাখতে হবে যে এই জায়গাটা হলোটা কি, যে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে a প্লাস সি বাই বি প্লাস ডি, এইরকম হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? এবার দেখ দুটো স্ল্যাবের জায়গায় আমার কনসিডারেশন মানে ইকুইভ্যালেন্সি বা সমতুল্য মানে কি, দুটোর জায়গায় আমি একটা ভাববো। তাহলে দুটোর জায়গায় আমি একটা ভাবলাম, যার উইথ কত x1 প্লাস x2, যার k এর ভ্যালু কত k ইকুইভ্যালেন্ট, যার টেম্পারেচার θ1 থেকে θ2, যেখানে কিনা কিউ পরিমাণ হিট ঢুকছে ওই একই সময় কিউ পরিমাণ হিট বেরোচ্ছে। এই কম্বিনেশনটাতেও যত কিউ পরিমাণ হিট যেতে যতটা সময় লাগছে, এই কম্বিনেশনটাতেও কিউ পরিমাণ হিট যেতে ততটাই সময় লাগছে। তাহলেই না এটাকে এটার ইকুইভ্যালেন্ট বলা যায়। ইকুইভ্যালেন্ট মানে কি, এই দুটো ব্যবহার না করে তার জায়গায় ওটা ব্যবহার করছে। তাহলে এখন ওটার জন্য কি লেখা যায় বল? তাহলে ওটার জন্য কি লেখা যায় বল? না কিউ বাই টি ইকুয়াল টু কে ইকুইভ্যালেন্ট ইন্টু এ θ1 মাইনাস θ2 বাই x1 প্লাস x2। ইচ্ছা করে কে ইকুইভ্যালেন্ট এ এটা নামিয়ে দিলাম নিচে, তাহলে কত আসলো θ1 মাইনাস θ2 বাই x1 প্লাস x2 বাই কে ইকুইভ্যালেন্ট এ। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখ ওই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, দেখ বাদিকে কিউ বাই টি, এখানেও বাদিকে কিউ বাই টি, এখানেও ডান দিকে উপরে θ1 মাইনাস θ2, এখানেও দেখ ডান দিকে θ1 মাইনাস θ2, তাহলে এরও নিচটা যা আছে এরও নিচটা তাই হবে। তাহলে নিচটা লিখতে গিয়ে দেখ এটা কেটে যাবে, হ্যাঁ কি না? তাহলে একটু শর্টকাট একটা স্টেপ জাম্প করলাম, এই যে এর নিচেও এ আছে নিচেও এ আছে, ইভেনচুয়ালি কেটে যাবে। তাহলে কত পেলাম x1 বাই k1 প্লাস x2 বাই k2। তাহলে এটা দুটো স্ল্যাবের জন্য। এরকম যদি n খানা স্ল্যাব হয় তাহলে x1 x2 x3 এরকম ডট ডট বাই কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সামেশন ওভার xi বাই ki, যেখানে i এর ভ্যালু 1 থেকে n অবধি চলবে, i এর ভ্যালু 1 থেকে n অবধি চলবে। বোঝা গেল? এইটা গেল সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন থেকে আরেকটা প্রুফ খুব আসে, এই জাংশন টেম্পারেচার থিটাটা বার করতে দেয়। বুঝতে পারলি? মানে তুই তো এই জাংশনটা জানিস না, তুই বাদিকের আর ডান দিকের টেম্পারেচারটা তুই তৈরি করতে পারিস। বাদিকে ধর 100, ডান দিকে ধর 0, মাঝখানটা কি করে তৈরি করবি? মাঝখানটা নিজে থেকে কিছু একটা তৈরি হচ্ছে, সেটা কত হচ্ছে দেখ না। ওই ছবিটা যদি আবার ভাবিস তুই, থিটা θ2 θ1 সেম ছবি, এটা কিউ ঢুকছে, এটা x1 এটা x2, এখান থেকে কিউ বেরোচ্ছে। তাহলে প্রথমটার জন্য কত একই রকম ভাবে k1 এটা এটা k2, k1 a θ1 মাইনাস থিটা বাই x1। দ্বিতীয়টার জন্য কত k2 a থিটা মাইনাস θ2 বাই x2। ইভেনচুয়ালি এরা কি বল সমান। তাহলে এবার আর যোগ করব না, এগুলোকে কাটাকুটি করতে হবে। বুঝতে পারলি? k2 a থিটা মাইনাস θ2 বাই x2, এ এ কেটে গেল আর থিটা গুলোকে একদিকে নিয়ে গেলি, তাহলে কত পড়ে থাকলো k1 θ1 x1 k1 থিটা x1 k2 থিটা x2 মাইনাস k2 θ2 x2। সব k1 θ1 x1 এদিকেই ছিল, k2 θ2 টাকে এদিকে নিয়ে চলে আসলাম আর থিটাওয়ালা টার্মগুলোকে ওদিকে নিয়ে চলে আসলাম। তাহলে থিটা কমন নিলে k1 x1 প্লাস k2 x2, নর্মাল এলসিএম কর, k1 θ1 x2 প্লাস k2 θ1 x1 বাই x1 x2 ইকুয়াল টু k1 x2 প্লাস k2 x1 বাই x1 x2।
তাহলে x1 x2 কেটে গেল, ওটা নামিয়ে দিলি নিচে, তাহলে থিটার ভ্যালু কত আসলো বল, k1 θ1 x2 প্লাস k2 θ2 x1 বাই k1 x2 প্লাস k2 x1। বোঝা গেল? অঙ্ক কিন্তু আসবেই আসবে, ম্যাথ আসার সম্ভাবনা খুব বেশি এই ফর্মুলাটার উপর ডিপেন্ড করে, বেসিক ম্যাথ আসার। ভালো করে খেয়াল কর, k1 θ1 x1 নেই কিন্তু, k1 θ1 x2, k2 θ2 x1, নিচে আবার উল্টো k1 x2 k2 x1। তুই যদি ভালো করে এটা মুখস্থ রাখতে পারিস, দেখ সেমই আছে, উপরেও k1 x2 k2 x1, নিচেও k1 x2 k2 x1, শুধু প্রথমটার সাথে θ1 পরেরটার সাথে θ2। বোঝা গেল? একটু আমরা তাড়াতাড়ি করব। এরপর আমরা চলে আসছি দেখ কি কম্বিনেশনে, না সিরিজ গেল, তার জাংশন টেম্পারেচার আমরা পড়ে নিলাম, ঠিক আছে। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। যেরকম আমরা সিরিজ কম্বিনেশন পড়েছিলাম, সিমিলারলি প্যারালাল কম্বিনেশন স্ল্যাবে। তাহলে প্যারালাল কম্বিনেশন, আগের বার দেখলি স্ল্যাব গুলো কি ছিল, পাশাপাশি রাখা ছিল। প্যারালাল কম্বিনেশন মানে কি আছে, স্ল্যাব গুলো বল নিচে নিচে আছে, একটার নিচে একটা। তার মানে এখানে কি সমান, উইথ দা সমান। তাহলে প্যারালাল কখন বলবো, যখন টেম্পারেচারের ডিফারেন্সটা সেম থাকবে, মানে এদিকে θ1 এদিকে θ2, তো তাহলে টেম্পারেচার ডিফারেন্স প্রথম স্ল্যাবেও কত বল, θ1 মাইনাস θ2, দ্বিতীয় স্ল্যাবেও কত বল, θ1 মাইনাস θ2। আর কি সেম থাকবে না, উইথ দা সেম থাকবে। কি সেম থাকবে, উইথ দা সেম থাকবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, মনে মনে ভাবলি এটা দিয়ে একটা পরিমাণ হিট ঢুকছে Q1, এটা দিয়ে আলাদা হিট ঢুকছে Q2, তাহলে টোটাল এদিক থেকে বেরোলো কত, Q1 প্লাস Q2, টোটাল বেরোলো Q1 প্লাস Q2। তাহলে প্রথম স্ল্যাবটার জন্য কি লেখা যায়, Q1 বাই টি ইকুয়াল টু K1, এখানে কিন্তু এরিয়া গুলো আলাদা, A1 A2, K1 A1 θ1 মাইনাস θ2 বাই x। দ্বিতীয়টার জন্য লেখা যায় K2 A2 সেম টেম্পারেচার θ1 মাইনাস θ2 বাই সেম লেন্থ x। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে Q1 প্লাস Q2 বাই টি ইকুয়াল টু পড়ে থাকবে K1 A1 প্লাস K2 A2, আর এর ভেতরে পড়ে থাকবে θ1 মাইনাস θ2 বাই x। এবার আমার কনসিডারেশন কি বল, এই দুটো স্ল্যাবের জায়গায় কি ভাববো বল, মনে মনে একটাই স্ল্যাব ভাববো, যাতে একই ঘটনা হচ্ছে। তাহলে একটা স্ল্যাব মানে ভালো করে বোঝ, আগের এরিয়াটা কিন্তু এর টোটালের সাথে সমান হতে হবে। এরিয়াটা কত, A1 প্লাস A2, উইথটা xই আছে, টেম্পারেচারটা θ1 θ2ই আছে, হিট ঢুকছে আর বেরোচ্ছে কিন্তু সেম পরিমাণই, Q1 প্লাস Q2, হিট ঢুকছে আর বেরোচ্ছে কিন্তু সেম পরিমাণই, Q1 প্লাস Q2। তাহলে এখান থেকে Q1 প্লাস Q2 বাই টি কত দেবে, এটা ধর কে ইকুইভ্যালেন্ট লিখলাম, কে ইকুইভ্যালেন্ট এ θ1 মাইনাস θ2 বাই x। এটা আমার 1 নম্বর ইকুয়েশন, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। বোঝা গেল? তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি দেখ খুব ইজি, কে ইকুইভ্যালেন্ট ইনটু এটাকে এ ইকুইভ্যালেন্ট করে দে, ঠিক আছে। সেই এ ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কত, A1 প্লাস A2, তাহলে কে ইকুইভ্যালেন্ট ইনটু এ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত আসলো, K1 A1 প্লাস K2 A2। এবার এ ইকুইভ্যালেন্টের এখানে যদি তুই ভ্যালু বসিয়ে দিস, পুট করে দিস, তাহলে লাস্ট অবধি কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসলো দেখ K1 A1 প্লাস K2 A2 বাই নিচে কত আসলো, A1 প্লাস A2। এগুলোর ওপর কিন্তু অনেক অঙ্ক আছে, প্রুফ না এসে কিন্তু অঙ্ক আসার চান্স বেশি, আমরা দেখছি। তাই তুই মাথায় রাখবি, যখন হিটটা ভাগ হয়ে যাচ্ছে তখন প্যারালাল কম্বিনেশন, আর যখন একই হিট যাচ্ছে তখন সিরিজ কম্বিনেশন। শুধু এটা মনে রাখ, আর ফর্মুলা গুলো মনে রাখ কি হচ্ছে। আমাদের কিন্তু অঙ্ক দেবে, আছে, আমি করাবো একটু ক্লাসের শেষের দিকে দেখবি, একটা ছবি দিয়ে দেবে, বলবে এর কে ইকুইভ্যালেন্ট বার করো, আসেই আসে অঙ্কগুলো।
বোঝা গেল? নেক্সট দেখ, লেকের ওপর বরফ জমতে কত সময় নেয় তার একটা অঙ্ক আসে, তার আগে ফর্মুলাটা আমরা দেখে নিতে চাইছি। তাহলে মনে মনে ভাবছি লেকটাতে ধর আগে থেকে কিছুটা পরিমাণ বরফ জমে আছেই, একটু আঁকার জন্য বড় করে এঁকেছি। তাহলে ইনিশিয়ালি এক্স পরিমাণ বরফ জমে আছেই। ভেতরের টেম্পারেচার কত হয় বল জলে ব্যতিক্রান্ত প্রসারণের জন্য? 0 ডিগ্রি। বাইরে শীত প্রধান দেশ বলে বা উইন্টার রিজিয়ন বলে সেখানে খুবই কমে গেছে, -θ°, সেখানে খুবই কমে গেছে -θ°। তাহলে ভেতরে কিন্তু বেশি 0, তাই ভেতর বাইরে বেরিয়ে যাবে। তাহলে ভেতর থেকে ধরলাম ডিকিউ পরিমাণ হিট ইন টাইম ডিটি বেরিয়ে আসছে। তাহলে এই যে ডিকিউ পরিমাণ হিট বেরিয়ে গেল, তাতে কি হবে? কিছুটা জল বরফে পরিণত হবে। সেই বরফটাকে ধরলাম এই যে হলুদ কালারটা, তার লেন্থ ধরলাম dx। ক্লিয়ার কি ক্লিয়ার না? তার লেন্থ ধরলাম আমরা dx। বুঝতে পারলি? আবার বলছি 0 ডিগ্রিতে তো জল ছিলই, মানে ও এমনি টেম্পারেচার কম ছিল। এবার 0 ডিগ্রির জল যদি ছেড়ে দেয় হিট, তাহলে সে কি হবে? 0 ডিগ্রির বরফে পরিণত হবে। মানে এখানে কি তৈরি হচ্ছে বল? অবস্থার পরিবর্তন হচ্ছে, ল্যাটেন্ট হিটের গল্প আসবে এখানে। কিন্তু 0 ডিগ্রির জল হিট ছেড়ে দিলে তার আর টেম্পারেচার কমবে না, কেন জলের মিনিমাম টেম্পারেচার তো 0ই হয়। তাহলে আরো যদি হিট ছেড়ে দেয়, তাহলে 0 থেকে কমে কি হবে? 0-র বরফ বা 0-র আইস তৈরি হবে। তাহলে এই যে ডিকিউটা বেরোলো সেটাকে বার করি। ডিকিউ ডিটি কত? কে অফ আইস ইনটু এরিয়া ইনটু টেম্পারেচারের ডিফারেন্সটা ভালো করে দেখ, 0 - θ বাই আগে থেকে কত পরিমাণ ইয়ে হয়েছিল বল? এক্স পরিমাণ। আগে তুই ভালো করে ভাব, যে হিটটা বেরোলো, যেটাকে আমি ইয়েলো কালার দিয়ে এঁকেছি, সেটা সাদা কালারের বরফের মধ্যে দিয়ে বেরোলো। যে বরফটা আগে থেকে ছিল সেটা স্ল্যাব হিসাবে কাজ করলো, সে শুধু হিটটাকে কন্ডাক্ট করতে সাহায্য করলো। তাই কন্ডাকশনের ফর্মুলা দিয়ে এটা কিন্তু সাদা কালারের আইসের জন্য এই ডান দিকটা। এটা কি মাথায় ঢুকেছে কিনা দেখ, সাদা কালারের আইসটা স্ল্যাব ইনিশিয়ালি, সেটার জন্য এই ডান দিকটা লিখেছি, এক্স উইথ এ স্ল্যাব, এরকম ভাব, আইস না ভেবে। এবার এই হিটটা ছেড়ে দেওয়াতে নতুন ডিএক্স উইথ এর এই হলুদ বরফটা তৈরি হয়েছে। তাহলে এবার ডিকিউটাকে যখন আবার আলাদা করে ক্যালোরিমেট্রি দিয়ে ভাববো, তাহলে কত আসলো? θ/x ইনটু ডিটি। তখন আবার আমরা ওই হলুদ কালারের ইয়েটা নিয়ে ভাববো। এমনি হিট মানে কি হয় বল? এম ইনটু এল। এম ইনটু এল। এল হচ্ছে কি বল? এল হচ্ছে ল্যাটেন্ট হিট বা লিন তাপ। তো বরফের ক্ষেত্রে ল্যাটেন্ট হিট কত হয়? 80 ক্যালোরি পার গ্রাম সিজিএস এ। এবার মাস মানে ভাব কি হতে পারে? মাস মানে হচ্ছে ভলিউম ইনটু ডেনসিটি। ডেনসিটিকে রো দিয়ে লিখলাম, আর ভলিউম মানে হচ্ছে এরিয়া ইনটু ডিএক্স। ভলিউম মানে এরিয়া ইনটু ডিএক্স। এরিয়ার সাথে একটা এরিয়া মানে লেন্থ ইনটু লেন্থ, তার সাথে ডিএক্স আর একটা লেন্থ গুণ করলাম, তাহলে ভলিউম হয়ে যাবে। তাহলে ডিকিউ এর জায়গায় কি বসাতে পারি দেখ, রো অফ আইস ইনটু এ ডিএক্স ইনটু এল, কে অফ আইস ইনটু এ ইনটু থিটা বাই এক্স ইনটু ডিটি। তাহলে এ এ কেটে গেল, বোঝা গেল? এ এ কেটে গেল। আচ্ছা, রো অফ ইয়ে হবে না, সরি আমার ভুল, রো অফ ওয়াটার হবে। হ্যাঁ, তাহলে দেখ, ক্যাপিটাল এটা কেটে গেল, এক্সটা এদিকে করে দিলি, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু কত থাকলো? কে থিটা বাই রো এল ইনটু ডিটি। এবার ইন্টিগ্রেশনের লিমিটটা ভাব, যখন টাইম 0 ছিল তখন বরফ জমেইনি, শুরুই হয়নি, এক্সও 0। যখন কিছুটা টাইম অতিবাহিত হলো ক্যাপিটাল টি, তখন বরফ জমলো এক্স পরিমাণ। তাহলে এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এক্স স্কোয়ার বাই 2। তাহলে আপার লিমিট এক্স, লোয়ার লিমিট 0। নিচেও দেখ ডান দিকটা, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি, আপার লিমিট ক্যাপিটাল টি, লোয়ার লিমিট 0। একটু শর্টকাট করছি, নিয়ম কি ছিল বল? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এক্স এর জায়গায় এক্স বসাবি, এক্স মাইনাস দিয়ে এক্স এর জায়গায় 0, সেখানে স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি, মাইনাস স্মল টি এর জায়গায় 0। তাহলে কত পেলি লাস্ট অবধি? না, রো এল বাই 2 কে থিটা
ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স পরিমাণ বরফ জমতে এত সময় লাগবে, আর আগে থেকে যদি বরফ জমা থাকে তাহলে তখন ফর্মুলাটা কি হয়ে যাবে, x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, তখন এটা হবে। তখন লিমিটটা 0 টু x ধরবি না, তখন লিমিটটা কি ধরবি, আগে থেকে কিছুটা বরফ আছে মানে x1, পরে গিয়ে কত হয়েছে বল x2, তাহলে তখন x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। কিন্তু তোদের মনে রাখতে হবে ফর্মুলা এইটা, অঙ্কে কাজে লাগবে, ডাইরেক্ট অঙ্কে কাজে লাগবে। রো মানে ঘনত্ব জলের, কে কিন্তু আবার আইসের, থিটা হলো ভালো করে খেয়াল রাখ সারাউন্ডিং টেম্পারেচার, জলের টেম্পারেচার না, জলের টেম্পারেচার 0, আর এক্স হলো কতটা বরফ জমেছে। ওকে, ক্লিয়ার সবার? নেক্সট দেখ, এরপর আমরা যে কনসেপ্টটা আসছি, এই টাইম ফরমেশনটা তো হয়ে গেল, এরপর এই হলো আমাদের মোটামুটি কন্ডাকশনের গল্প, বোঝা গেল? এই গেল আমাদের মোটামুটি কন্ডাকশনের গল্প। তো এর ওপর ডিপেন্ড করে আমরা কিছু অঙ্ক আগে করে নেব, ঠিক আছে? তারপর আমরা রেডিয়েশনে ঢুকবো, বুঝতে পারলি? দেখ, তো আমরা জাস্ট এখন শুধু কন্ডাকশনের ওপর কিছু অঙ্কগুলো দেখবো, ঠিক আছে? তারপর রেডিয়েশনের অঙ্ক। তো কন্ডাকশনের প্রথম যে অঙ্কটা আসছে, দেখ কি বলেছে, তিনটে প্লেট যাদের থিকনেস সমান, মানে কি x1 x2 x3, যাদের ক্রস সেকশন, আগে কি বার করতে চেয়েছে দেখবোই না, যা যা বলা আছে লিখে নে, তাহলে সুবিধা হবে। এরিয়া সমান, তাদেরকে একটার পর একটা রাখা হয়েছে, তাহলে বলেছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি যদি কে হয় তাহলে এটা প্রমাণ করো, ঠিক আছে? তাহলে ওয়ান আফটার অ্যানাদার, এবার ওয়ান আফটার অ্যানাদার মানে দেখ তোর ওপর ডিপেন্ড করছে, ওয়ান আফটার অ্যানাদার মানে কি একটার নিচে একটা, আবার বলছি ওয়ান আফটার অ্যানাদার মানে কি বল, একটার নিচে আর একটা, এই যে এরকম একটা আছে, তার নিচে আবার একটা আছে, তার নিচে আবার একটা আছে, এরকম। তাহলে এটা কি কম্বিনেশন, প্যারালেল কম্বিনেশন। কি কম্বিনেশন, প্যারালেল কম্বিনেশন, বোঝা গেল? তাহলে এটা হলে এটা প্রমাণ করতে দিয়েছে, দেখ তাহলে প্যারালাল কম্বিনেশনে কে ইকুইভ্যালেন্ট কত হয়, ইনটু a1 প্লাস a2 প্লাস a3 ইকুয়াল টু কি ছিল, k1 a1 প্লাস k2 a2 প্লাস k3 a3, এরকম ছিল। তাহলে তিনটের এরিয়া সেম, ক্রস সেকশনাল এরিয়াও সেম, বোঝা গেল? একটা মিনিট লোক দ্বারা, একটু কিছু একটা প্রবলেম হয়েছে, দেখ একটু আমার রেকর্ডিং এ প্রবলেম হয়েছিল, ঠিক আছে? আমি অঙ্কটা পরেই করাচ্ছি, আগে পুরো থিওরিটা পড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? একটু স্লাইড আগে পরে হয়ে গেছিল বলে অঙ্কটা একটা ডেটা মিসিং আছে, ওটা আমি পরে চলে আসছি। তাহলে আমরা আপাতত শুধু মনে রাখ যে আমরা কন্ডাকশন অবধি পড়েছি, ঠিক আছে? এই মাঝখানের 5টা মিনিট একটু ভুলে যা। এবার আসছে আমরা রেডিয়েশন। রেডিয়েশনের ক্ষেত্রে কি হয় মনে রাখবি, রেডিয়েশনের জন্য মিডিয়ামের কোনো নেসেসিটি নেই, মিডিয়াম না থাকলেও হয়, নো কন্টাক্ট হিট ফ্লো, আর খুব ইম্পর্টেন্ট যে এটা কিন্তু লাইটের ভেলোসিটি নিয়ে যায়, মানে রেডিয়েশন, হিট রেডিয়েশনকে তুই একটা ইএম ওয়েভের মতো ভাবতে পারিস, ভেলোসিটিটা সেমই থাকবে, ঠিক আছে? ওকে, এবার দেখ আমরা আসছি রেডিয়েশনে পড়ার আগে, যে যখন কোনো একটা সারফেসের ওপর একটা হিট এসে পড়লো, ইনসিডেন্ট হলো, তিনটে ঘটনা হয়, কি, কিছুটা রিফ্লেক্ট করে, কিছুটা ও নিজে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়, বাকিটা ও পরের মিডিয়ামে ট্রান্সমিট করে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা তিনটে কোএফিসিয়েন্ট পাই, একটাকে বলা হয় স্মল আর বা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কাকে বলে, যে কতটা পরিমাণ রিফ্লেক্ট হলো টোটাল এনার্জি, ধর যে এনার্জিটা এসে পড়ছে কিউ, রিফ্লেক্ট হচ্ছে কিউ আর, অ্যাবজর্ব হচ্ছে কিউ এ, ট্রান্সমিট হচ্ছে কিউ টি। সিমিলারলি এ দিয়ে বোঝানো হয় অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বা শোষণ গুণাঙ্ক, কিউ এ বাই কিউ, টোটাল এনার্জির কতটা অ্যাবজর্ব হলো, আর টি দিয়ে বোঝানো হচ্ছে একই রকম ভাবে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, কিউ টি বাই
কিউ। তাহলে এখান থেকে এই তিনটেকে যদি আমি যোগ করি তাহলে আর প্লাস এ প্লাস টি যোগ করলে কত পাবো? কিউ আর প্লাস কিউ এ প্লাস কিউ টি প্লাই কিউ। এটা মানে আবার টোটাল কিউ, তো তাহলে মানে কত বল 1। জেনারেলি এই চ্যাপ্টারে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। তাহলে দেখ, যেহেতু এই তিনটে কোএফিসিয়েন্টের যোগফল কনস্ট্যান্ট এক আসছে, তাহলে যে কোনো একটা বেশি হলে বাকিগুলো কম হতে হবে। তাহলে ব্ল্যাক বডি বা ব্ল্যাক কালারের বডির ক্ষেত্রে কি হয়? অ্যাবজর্পশন বেশি হয়। তাহলে অ্যাবজর্পশন যদি বেশি হয় তার জন্য রিফ্লেকশন কম হয়। অন্যদিকে হোয়াইট কালারের বডিগুলোর ক্ষেত্রে কি হয়? রিফ্লেকশন বেশি হয়, হোয়াইট কালার রিফ্লেক্ট করে, তাহলে তার জন্য অ্যাবজর্পশন কম হয়। এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ, এই যে ট্রাফিক পুলিশের জামার কালার সাদা হয় তার জন্য। অন্যদিকে অ্যাবজর্পশন বেশি দরকার কোথায়? রান্নার কাজে। তাই রান্নার যে কড়াই তার নিচটা কালো করা থাকে, বুঝতে পারলি? তাহলে একটা জিনিস মনে রাখ, এ গুড রিফ্লেক্টর, যে ভালো রিফ্লেক্ট করতে পারে সে কিন্তু বাজে ব্যাড অ্যাবজর্বার, বোঝা গেল? আর যে ভালো অ্যাবজর্বার সে কিন্তু বাজে রিফ্লেক্টর, যেমন হোয়াইট কালার। আচ্ছা, এবার মনে রাখবি, যে ভালো অ্যাবজর্ব করতে পারে সে কিন্তু ভালো এমিটও করতে পারবে। এমিশন কিন্তু এখানে বোঝায়নি, এখানে বলা হচ্ছে একটা এসে পড়লো, পড়ে রিফ্লেক্ট আর অ্যাবজর্ব। এবার ধর যে অ্যাবজর্ব করে নিল ভালো কথা, অ্যাবজর্ব করে নিলে নিজের টেম্পারেচার বাড়ালো। এবার ওকে যদি ওই সারাউন্ডিংস থেকে তুলে নিয়ে গিয়ে অন্য একটা সারাউন্ডিংসে রাখি, যে সারাউন্ডিংসে ওর টেম্পারেচারটা বড়, সারাউন্ডিংটা কম, তখন তো ওরা বাইরে থেকে অ্যাবজর্ব করবে না, তখন বাইরে হিট ছাড়বে। তাহলে যে কিনা ভালো অ্যাবজর্ব করতে পারেনি সে কি করে এমিট করবে? যে অ্যাবজর্ব করেই তো নিজের মধ্যে শক্তি সঞ্চয় করেছিল, সেটাই তো পরে এমিশনের সময় এমিট করেছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে যে ভালো অ্যাবজর্ব করতে পারেনি সে কিন্তু কোনোদিনই ভালো এমিট করতে পারবে না। তাহলে যে ভালো অ্যাবজর্বার সেই ভালো এমিটার। তাহলে তিনটে জিনিস মনে রাখবি, যার আর হাই এ লো, যার এ হাই আর লো, এ হাই হলে এমিশনও হাই। তাহলে এমিশনটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে? অ্যাবজর্পশনের উপর। কার উপর ডিপেন্ড করবে? অ্যাবজর্পশনের উপর। শুধু তাই নয়, খুব ইম্পর্টেন্ট, যেটা পরে খুব কাজে লাগবে, দেখ, কোনো একটা বডি যে যে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করে সেই ওয়েভলেন্থই কিন্তু এমিট করে, মাথায় রাখ। মানে ওকে অ্যাবজর্পশনের সময় ও যদি ধর 1000 আর 2000 অ্যাংস্ট্রম অ্যাবজর্ব করতো, ওকে যখন এমিট করার সুযোগ দেওয়া হবে তখন ও 1000 আর 2000 ওয়েভলেন্থই এমিট করতে পারবে, আর কোনো কিছু এমিট করতে পারবে না। এটা তোরা ইলেকট্রন ট্রানজিশনেও কেমিস্ট্রিতে দেখেছিস। এনার্জি দিলে ইলেকট্রন একটা অরবিট থেকে আরেকটা অরবিট গেল, ধর কথার কথা লাল বর্ণের কালারের জন্য ইলেকট্রন, হাইড্রোজেনের ইলেকট্রনটা ফার্স্ট অরবিট থেকে 3 নম্বরে চলে গেল। এবার যেই 3 থেকে 1 এ ফিরে আসবে ওই লাল বর্ণটাই বেরোবে, অন্য কোনো কালার বেরোবে না। এইটা বোঝা গেল? যে যে ওয়েভলেন্থ, তাহলে ভালো করে ভাব, এমিশন আর রিফ্লেকশন কিন্তু সেম না। সূর্য এমিট করছে, কিন্তু সূর্য থেকে চাঁদ হয়ে আলো পৃথিবীতে রিফ্লেক্ট করে আসছে, এইটা এমিশন মানে নিজে এমিট করছে। ক্লিয়ার? ওকে, নেক্সট আমাদের টপিক দেখ, পারফেক্টলি হোয়াইট বডি কাকে বলে? তাহলে পারফেক্টলি হোয়াইট বডি মানে কি? যে সে সবকিছু রিফ্লেক্ট করে দেয়, মানে যার ক্ষেত্রে আর এর ভ্যালুটা 1, অ্যাবজর্পশন বা ট্রান্সমিশন হয় না, তাকে পারফেক্টলি হোয়াইট বডি বলে। হোয়াইট চক আমরা অলমোস্ট পারফেক্টলি হোয়াইট বডি কনসিডার করলেও করতে পারি। যেরকম পারফেক্টলি হোয়াইট বডি হলো সেরকম তাহলে পারফেক্টলি ব্ল্যাক বডি আছে। তাহলে পারফেক্টলি ব্ল্যাক বডি মানে কি? তার ক্ষেত্রে রিফ্লেকশন আর ট্রান্সমিশন হবে না, তার ক্ষেত্রে অ্যাবজর্পশন, মানে যা আছে সব অ্যাবজর্ব করছে, যা আছে সব অ্যাবজর্ব করছে। এর মধ্যে কি ল্যাম্প ব্ল্যাক 96% হয়, আর প্ল্যাটিনাম ব্ল্যাক 98% হয়। মানে ও 100% অ্যাবজর্পশন যুক্ত বডি বানানো সম্ভব নয়। প্ল্যাটিনাম ব্ল্যাক বা ল্যাম্প ব্ল্যাক ওই 96 এবং 98% শোষণ করে নেবে। মানে ওর উপর যদি 100 জুল পড়ে ও 98 জুল শোষণ করবে, 2 জুল হয়তো রিফ্লেক্ট করলে, একদম অল্প নেগলিজেবল এরকম ম্যাটার। ঠিক আছে, যে সব অ্যাবজর্ব করে নেয়। তাহলে এটার একটা অন্য ডেফিনেশনও আছে, যে সব অ্যাবজর্ব যেমন করে নেয় তাহলে সে সব এমিটও করতে পারবে। তাহলে ব্ল্যাক বডি কিন্তু এমিট অল ওয়েভলেন্থ,
ও যেমন সবকিছু অ্যাবজর্বও করে নিতে পারে, ও কিন্তু সবকিছু এমিটও করতে পারবে, মাথায় রাখবি। ক্লিয়ার? ওকে, এবার আমরা যাতে 100% এটা হয় তার জন্য যে জিনিসটাকে বানাই সেটা হচ্ছে ফেরিস ব্ল্যাক বডি। ফেরিস ব্ল্যাক বডিতে কি করা হয়, একটা হলোস্ফিয়ার নেওয়া হয়, যে হলোস্ফিয়ারে একটাই ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রের উল্টো দিকে একটা হিঞ্জ রাখা হয়। কেন রাখা হয় বলছি। আর এর ভেতরটায় কিন্তু পুরো একটা প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেওয়া থাকে, বোঝা গেল? এর ভেতরটায় একটা প্ল্যাটিনাম ব্ল্যাকের ভেতরটায়, এই ভেতরে পুরো ভেতরটা মানে পুরো ইনার ওয়ালটা একটা কিছু দিয়ে, একটা লেয়ার দিয়ে পুরো ঢাকা থাকে। এবার এই লেয়ার দিয়ে ঢাকা থাকতে কি হচ্ছে, কোনো লাইট যখন পড়লো 98% অ্যাবজর্ব হয়ে গেল, বাকিটা রিফ্লেক্ট হলো। যে 2 জুল পড়ে থাকলো, ধর 100 জুল ঢুকলো, 98 জুল অ্যাবজর্ব হলো, 2 জুল পড়ে থাকলো তার 98 অ্যাবজর্ব হবে, কিছুটা পড়ে থাকলো তার 98, এই করে চলতে থাকবে, বোঝা গেল? তাহলে একদম সোজাসুজিটা হবে না। কেন? সোজাসুজি পড়ে সোজাসুজি বেরিয়ে যেতে পারতো তো, তার জন্যই এই হিঞ্জটা দেওয়া, যাতে সোজাসুজি পড়ে সোজাসুজি বেরোতে না পারে। ক্লিয়ার? একদম এই যে লেখা আছে ওপেনিং এ একটা উল্টো দিকে একটা, এই জন্য হিঞ্জ টাইপের দেওয়া থাকে। ওকে, এরপর আসছি আমরা প্রিভোস থিওরি অফ হিট এক্সচেঞ্জ। দেখ, আমরা এতদিন কি পড়েছি, হট বডি বা যার টেম্পারেচার বেশি সে হিট ছাড়বে, কোল্ড বডি যার টেম্পারেচার কম সে হিট নেবে। প্রিভোস বলছে না, এরকম হয় না। কোন একটা বডি তার টেম্পারেচার টি, তার সারাউন্ডিংস এর টেম্পারেচার T0, সে যেমন বাইরে থেকে হিট নিচ্ছে, এট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি বাইরে হিট ছাড়ছে। এই দুটো ঘটনা একই সাথে হচ্ছে, হিট নিচ্ছে আবার হিট দিচ্ছেও। এবার যদি হিট দেওয়াটা বেশি হয় নেওয়ার তুলনায়, তাহলে বডিটাকে আমার হট মনে হচ্ছে, বোঝা গেল? হিট নেওয়াটা যদি বেশি মনে হয় দেওয়ার তুলনায়, বডিটাকে কোল্ড মনে হচ্ছে। আর দেওয়া নেওয়া যদি সমান মনে হয়, বডিটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে বডির টেম্পারেচার আর সারাউন্ডিংস এর টেম্পারেচার তখন সমান। প্রথম কেসটায় কি, বডির টেম্পারেচার সারাউন্ডিংস এর থেকে বেশি, তারপরেরটায় বডির টেম্পারেচার সারাউন্ডিংস এর থেকে কম। তার মানে দেখ, আমাদের পুরো কনসেপ্টটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমরা কি তার মানে ছোটবেলায় ভুল পড়েছিলাম? না, ছোটবেলায় ভুল পড়িনি। ভালো করে ভাব, একটা হট বডি আছে, সে 10 জুল দিচ্ছে 1 সেকেন্ডে বাইরে, আর বাইরে থেকে 2 জুল নিচ্ছে, তাহলে অল টোটাল দিল কত? 10 - 2 8 জুল। আমরা ছোটবেলায় 8 জুলটা পড়েছিলাম, যে হট বডি মানে 8 জুল দেবে। আমরা 10 2 এর গল্পটা ভেঙে পড়িনি, আর কিচ্ছু না। তখনও কিন্তু ঠিকই ছিল, আমরা 8 জুলটা নিয়ে ভাবছিলাম, তাই। বোঝা গেল? তাহলে প্রিভোস কি বলছে, যে হিট এক্সচেঞ্জ যখন হয় সারাউন্ডিংস আর বডির মধ্যে, হিটের দেওয়া নেওয়া চলে, বডিও সারাউন্ডিংস কে দেয়, সারাউন্ডিংস থেকেও বডি নেয়। এবার কোনটা বেশি কোনটা কম তার উপর ডিপেন্ড করে বডিটাকে আমার হট না কোল্ড সেটা মনে হয়। ওকে, নেক্সট কনসেপ্ট দেখ, খুব ইম্পর্টেন্ট, আসবে এবছরের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্সফস ল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার্সফস ল। কার্সফস ল কি বলছে সেটা দেখ। সেটা কি বলছে সেটা বলার আগে আগে তোদেরকে পড়তে হবে দুটো জিনিস। বই থেকে একটু ডেফিনেশনটা পড়বি। একটা বলা হয় এমিসিভ পাওয়ার, একটাকে বলা হয় অ্যাবজর্পটিভ পাওয়ার। আবার বলছি, একটাকে বলা হয় এমিসিভ পাওয়ার, একটাকে বলা হয় অ্যাবজর্পটিভ পাওয়ার। এমিসিভ পাওয়ারকে ই ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, অ্যাবজর্পটিভ পাওয়ারকে এ ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। ল্যামডা সাফিক্স গুলো কেন বুঝতে পারছিস? সব বডি তো সব ওয়েভলেন্থ শোষণ করতে পারে না, সবাই তো আর ব্ল্যাক বডি নয়। যে যে ওয়েভলেন্থ শোষণ করতে পারবে, মানে অ্যাবজর্পশনটা কার উপর ডিপেন্ডেন্ট বল? ল্যামডার উপর। একই রকম ভাবে যে যে ওয়েভলেন্থ শোষণ করবে সেটাইও এমিট করতে পারে, তাহলে এমিশনও কার উপর ডিপেন্ডেন্ট বল? ল্যামডার উপরে। তাহলে ডেফিনেশনটা কি যদি বলিস, তাহলে ই ল্যামডা হচ্ছে একটা বডি কতটা এনার্জি এমিট করতে পারছে, এনার্জি এমিটেড বাই এনি বডি, ওটাকে যে ব্ল্যাক বডি হতে হবে এরকম না, এনি বডি পার ইউনিট সেকেন্ড। এই কথাটা খুব ইম্পর্টেন্ট,
পার ইউনিট এরিয়া বাই এনার্জি এমিটেড বাই পারফেক্টলি ব্ল্যাক বডি পার ইউনিট সেকেন্ড পার ইউনিট এরিয়া। মানে কোনো একটা উষ্ণতায় ব্ল্যাক বডি কতটা এমিট করতে পারতো তার সাপেক্ষে ওই বডিটা কতটা এমিট করতে পারছে, অবশ্যই ব্ল্যাক বডির সাপেক্ষে ওই বডির এমিশন কম হবে, তাহলে অলওয়েজ ই ল্যামডার ভ্যালু কি হবে বল, একের থেকে কম আসবে। কিন্তু মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা অঙ্ক করতে গিয়ে সেটা বুঝতে পারবি, দেখ এই যে পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। সিমিলারলি এ ল্যামডার ডেফিনেশনটা খুব ইজি, যেটা পড়ালাম, টোটাল কতটা হিট এসে পড়েছে বাই ও কতটা অ্যাবজর্ব করতে পারছে, অ্যাবজর্বড হিট বাই ইনসিডেন্ট হিট, এটা হলো এ ল্যামডা, টোটাল হিটের কতটা শতাংশ ও শোষণ করে নিচ্ছে। কারশফস ল কি বলছে, যে সেম টেম্পারেচারে, ধর এই ঘরের মধ্যে দুটো বডি ভাব, একটা ব্ল্যাক বডি ভাব একটা নর্মাল বডি ভাব, তাহলে নর্মাল বডির এমিশন বাই অ্যাবজর্পশনের রেশিও কি হবে, কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টটার ভ্যালু কত হবে, এই একই ঘরে রাখা এই একই টেম্পারেচারে রাখা একটা ব্ল্যাক বডির এমিশন পাওয়ারের সাথে সমান হবে। ব্ল্যাক বডি বলে ক্যাপিটাল ই দিয়েছি, নর্মাল বডি গুলো বোঝানোর জন্য স্মল ই দিয়ে ডিনোট করেছি। তাহলে আরেকবার বলছি, একই ঘরে একই টেম্পারেচারে দুটো বডি রেখেছি, একটা নর্মাল বডি একটা ব্ল্যাক বডি। নর্মাল বডির তো নিশ্চয়ই সব অ্যাবজর্ব সব এমিশন হবে না, তার যা রেশিও সেটা কনস্ট্যান্ট। মানে আজকে এই ঘরে যদি দুটো নর্মাল বডি রাখতাম তাহলে কি হতো বল, E1 বাই A1 ইকুয়াল টু E2 বাই A2, নর্মাল, দুটোই নর্মাল বডি। এবং এই যে রেশিওটা, সেই রেশিওটা কার সাথে সমান, এই ঘরে রাখা একটা ব্ল্যাক বডির ই এর সাথে, তার অ্যাবজর্পশন আসবে না, কেন ব্ল্যাক বডি তো সব অ্যাবজর্ব করে নেয়। তাহলে নিচে যদি এ ভাবতি, সেই এর ভ্যালু কত বসতো, 1, তাই এটা ই পড়ে থাকছে। তাহলে এটা প্রুফটা দেখে নে, যে ধরে নিলাম কোন একটা বডির ওপর ডিকিউ পরিমাণ হিট পড়লো, ভালো কথা, তার অ্যাবজর্পশন এ ল্যামডা, তাহলে তো সে সব অ্যাবজর্ব করতে পারবে না, কারণ আমি এটা নর্মাল বডি ধরে করছি, ব্ল্যাক বডি নয় কিন্তু। তাহলে সে কতটা হিট অ্যাবজর্ব করলো, ডিকিউ ইনটু এ ল্যামডা, সে কতটা হিট অ্যাবজর্ব করলো, ডিকিউ ইনটু এ ল্যামডা। তাহলে এতটা অ্যাবজর্ব করে পরে যখন ওকে সুযোগ দেওয়া হবে ও কিছুটা এমিট করবে, কিন্তু সেই এমিশনটা ভালো করে বোঝ, একদম ল্যামডাই হবে এরকম না, একটু ল্যামডা থেকে বিচ্যুত হয়। মানে ও ধর 2000 শোষণ করলো, তাহলে আমি এর আগে হিসাব অনুযায়ী কি বললাম, 2000 যদি শোষণ করে 2000ই ছাড়তে হবে ওকে, কিন্তু তা না 2000 থেকে 2003, মানে এরকম একটু ভ্যারিয়েশন হয়। তাহলে কি বলা হচ্ছে সেটাই, যে বডিটা যখন রেডিয়েট করবে সে কত থেকে কতর মধ্যে রেডিয়েট করবে, ল্যামডা থেকে ল্যামডা প্লাস ডি ল্যামডা। তাহলে সে কতটা রেডিয়েট করলো, তার এমিশন পাওয়ার যদি ই ল্যামডা হয়, তাহলে ই ল্যামডা ডি ল্যামডা, ই ল্যামডা ডি ল্যামডা, বোঝা গেল। এবার ইকুইলিব্রিয়ামে কি বললাম, যতটা হিট দিচ্ছে, প্রিভিয়াস থিওরি কি বললো, নয় বেশি হিট দেবে নয় কম হিট নেবে এরকম, বা যখন ইকুইলিব্রিয়ামে আছে যতটা হিট দিচ্ছে ততটা হিটই নিচ্ছে। তাহলে দিচ্ছে কতটা, ই ল্যামডা ডি ল্যামডা, নিচ্ছে কতটা, এ ল্যামডা ইন্টু ডি কিউ, নিচ্ছে কতটা, এ ল্যামডা ইন্টু ডি কিউ। তাহলে দেখ এখান থেকে যদি আমরা লিখি কত পেলাম, ডি কিউ বাই ডি ল্যামডা ইকুয়াল টু ই ল্যামডা বাই এ ল্যামডা, এটা 1 নম্বর ইকুয়েশন। আর এই পুরো ঘটনাটা যদি ব্ল্যাক বডির জন্য ভাবি, পুরো ঘটনাটা যদি ব্ল্যাক বডির জন্য ভাবি, ব্ল্যাক বডি অ্যাবজর্ব করেছিল পুরোটাই, তার আগে কিছু আসবেই না, ব্ল্যাক বডি ডিকিউ পড়লে ডিকিউ অ্যাবজর্ব করে নেবে, আর এমিট কত করবে, ক্যাপিটাল ই ল্যামডা ইনটু ডি ল্যামডা। ডি ল্যামডাটা বুঝতে পারছিস তো সবাই, যে কতটা ও ভ্যারি করছে, ঠিক আছে। তাহলে এর জন্য যদি দেখি, তাহলে ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু ডিকিউ, তাহলে এখান থেকে ডিকিউ বাই ডি ল্যামডা কত পেলাম, ক্যাপিটাল ই ল্যামডা, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখ স্মল ই বাই স্মল এ ইকুয়াল টু ক্যাপিটাল ই এট দ্য সেম টেম্পারেচার, এটা আমার প্রুফ হয়ে গেল, বুঝতে পারলি। এই ছিল আমাদের কনসেপ্টটা, ক্লিয়ার সবার।
দেখে নাও, ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, যে ব্ল্যাক বডির ক্ষেত্রে কিন্তু সামনে কোনো কোএফিসিয়েন্ট গুণই হবে না, কেন ব্ল্যাক বডিতে পুরোটাই অ্যাবজর্ব করে নেয়, তাই ডিকিউ ইনটু এ ল্যামডা আসবে না, পুরো ডিকিউই লিখবো, বাকিটা সেম। ক্লিয়ার? তো এই মানে কারশফস ল এর প্রুফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলি তো, আসে মাঝে মাঝেই। নেক্সট দেখ আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং, বা সেটার আগে আরো একটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে স্টিফানস ল আর স্টিফান বোলজম্যান ল। স্টিফানস ল কি বলছে মনে রাখবি, স্টিফানস ল অ্যাপ্লিকেবল ব্ল্যাক বডির ক্ষেত্রে, অঙ্কে যদি ব্ল্যাক বডি বলা থাকে তাহলেই কিন্তু স্টিফানস ল অ্যাপ্লাই করবি। খুব ভালো করে যে কথাটাই অ্যাপ্লাই করতে হবে, পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। আবার বলছি, ব্ল্যাক বডি কি বলছে, মানে স্টিফানস ল কি বলছে, কোনো একটা ব্ল্যাক বডি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইমে যতটা পরিমাণ এনার্জি এমিট করে সেটা তার টেম্পারেচারের ফোর্থ পাওয়ারের সাথে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক তুললে একটা কনস্ট্যান্ট আসা উচিত, সেই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে কি কনস্ট্যান্ট? স্টিফানস কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? স্টিফানস কনস্ট্যান্ট, খুব ইম্পর্টেন্ট, যার ভ্যালু হচ্ছে 5.67 ইন্টু 10⁻⁻8, যার ভ্যালু হচ্ছে 5.67 ইন্টু 10⁻⁻8। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা কিন্তু এনার্জি, বারবার বলছি এইটা কিন্তু এনার্জি নয় পুরো, এটা কি এনার্জি পার এরিয়া পার টাইম। তাহলে তোকে যদি অঙ্কে রেট অফ এনার্জি বার করতে বলে, খেয়াল রাখ, মানে কি পার এরিয়াটা চাইনি, শুধু এনার্জি পার টাইম চেয়েছে, পার এরিয়াটা চাইনি, এনার্জি পার টাইম চেয়েছে, তাহলে এদিকে এরিয়া গুণ করে দেবো। এবার ব্ল্যাক বডিকে জেনারেলি আমরা স্ফেরিক্যাল ভাবি, তাহলে কত আসবে? 4πr²। আর যদি অল টোটাল এনার্জি চায় তখন এরিয়া তো গুণ করছিলামই, তার সাথে আবার টাইমটাও গুণ করে দেব। তাহলে অঙ্কে কি বার করতে দিয়েছে দেখবি, আর প্রুফটাতেও বা স্টেটমেন্টেও এই লেখাটা খুব ইম্পর্টেন্ট থাকা, এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, না হলে কিন্তু হবে না। ক্লিয়ার? এরিয়া দিয়ে কেন গুণ করছি সবার ক্লিয়ার, টাইম দিয়ে কেন গুণ করছি, কখন করব সেটা সবার ক্লিয়ার? ওকে, এটা দেখ, এটা কার জন্য অ্যাপ্লাই করলাম বল, ব্ল্যাক বডি লেখা থাকলে। কিন্তু সব সময় ব্ল্যাক বডিটাকে যে, মানে ব্ল্যাক বডিটাকে তো আমরা একটা ইয়েতেও রাখতে পারতাম, ব্ল্যাক বডিটাকে যদি আমি একটা ইয়েতে রাখি, মানে একটা কোনো সারাউন্ডিংসে রাখি, তাহলে ব্ল্যাক বডির টেম্পারেচার টি, সারাউন্ডিংস এর টেম্পারেচার T0, তাহলে প্রিভোর্স কি বলছে, কিছুটা হিট ছাড়বে কিছুটা হিট নেবে, তাহলে অ্যাকচুয়ালি ছাড়লো কতটা বল, সিগমা T⁴ ছাড়লো, নিল সিগমা T⁴, তাহলে ছাড়লো কত, সিগমা T⁴ মাইনাস T⁴। এগেন কিন্তু এটা এনার্জি নয়, এগেন কিন্তু এটা একই গল্প, একই রকম, এনার্জি পার এরিয়া পার ইউনিট টাইম। আর আগেরটাই যেরকম বললাম, মানে তোকে যদি এনার্জি পার এরিয়া থাকে বা পার টাইম জানতে চাই, আর একটা দিয়ে কিন্তু তোকে গুণ করতে হবে ওই সাইডে। বোঝা গেল সবার কথাটা? কিন্তু এই স্টিফানস ল, এই কোশ্চেনটা খুব আসে, স্টিফানস ল স্টিফান বোলজম্যান ল এর সীমাবদ্ধতা, বুঝতে পারলি, একটা লিমিটেশন বলে দেয়। তাহলে এর কি লিমিটেশন, এটা অনলি ব্ল্যাক বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নরমাল বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। স্টিফানস লরও তাই, স্টিফান বোলজম্যান লরও তাই। বোঝা গেল? নরমাল ক্ষেত্রে অ্যাপ্লাই করা একটু ডিফিকাল্ট। তাহলে নরমাল বডির জন্য যদি অঙ্ক আসে, আচ্ছা এটা কি সবার ক্লিয়ার হচ্ছে, স্টিফান কখন করব, স্টিফান বোলজম্যান? যদি শুধু বডির টেম্পারেচার বলা থাকে স্টিফান, আর বডির সাথে যদি সারাউন্ডিংস এর টেম্পারেচারও বলা থাকে তখন দুটোই অ্যাপ্লাই করব। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, এবার আমরা চলে আসছি, দেখ যদি নরমাল বডি, মানে এটা নরমাল বডি, বডি না এসে, ব্ল্যাক বডি না এসে নরমাল বডি দেয়, ব্ল্যাক বডি না এসে যদি নরমাল বডি দেয়, তখন আমরা কি করব? দেখ, তাহলে এখানে একটা হেডিং করবি এমিসিভিটি। তাহলে এমিসিভিটি হচ্ছে নরমাল বডির জন্য অ্যাপ্লিকেবল। তাহলে
স্টিফানস ল এর ফর্মুলাটা হবে সিগমা টি টু দি পাওয়ার 4 তো যেরকম ছিলই, বা স্টিফানস বোলজম্যানটা কত ছিল, সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি জিরো টু দি পাওয়ার 4। এই তার আগে একটা এপসাইলন সাইন চলে আসবে, তার আগে একটা এপসাইলন, এই এপসাইলনকেই এমিসিভিটি বলা হচ্ছে। এর ভ্যালু কিন্তু সবসময় 1 এর থেকে কমই হবে, 0 থেকে বেশি 1 এর থেকে কম, মাথায় রাখ। কেন, নিশ্চয়ই ব্ল্যাক বডি যতটা এমিট করতে পারে ওই একই টেম্পারেচারে রাখা নর্মাল বডি নিশ্চয়ই অতটা এমিট করতে পারবে না, তার থেকে কম করতে পারবে। আর বাকি গল্পগুলো কিন্তু একই, এটাও কিন্তু বারবার বলছে এই সব দুটো ঘটনায়, এই দুটো ঘটনায় কি বোঝাচ্ছে, এনার্জি পার এরিয়া পার ইউনিট টাইম। তাহলে তোকে যদি এনার্জি পার ইউনিট টাইম বার করতে বলে, তোকে কি করতে হবে, এরিয়া দিয়ে গুণ করতে হবে, তোকে কি করতে হবে, এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাথায় রাখবি। ঠিক আছে, নেক্সট দেখ আসছি আমরা সোলার কনস্ট্যান্ট। এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এই ডেফিনেশনটা খুব আসে, সেটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। এই যে সোলার কনস্ট্যান্ট কাকে বলে এবং ওখান থেকে একটা প্রুফ আসছি আমরা সেই প্রুফটায়। যে সূর্যকে তো আমরা দেখ একটা ব্ল্যাক বডি ভাবতেই পারি, কেন, সূর্য সব এমিট করছে। তাহলে বলা হচ্ছে সূর্য থেকে বা কোনো একটা পারফেক্টলি ব্ল্যাক, সূর্য থেকে যতটা এনার্জি আসছে পৃথিবীতে, পৃথিবীতে কোনো ব্ল্যাক বডি যদি রাখতাম তার পার ইউনিট এরিয়া পার ইউনিট মিনিট, ভালো করে খেয়াল করো, পার ইউনিট এরিয়া পার ইউনিট মিনিট, পার ইউনিট সেকেন্ড না, কিন্তু সোলার কনস্ট্যান্টের ডেফিনেশনে এটাই সবাই ভুল করে, পার ইউনিট সেকেন্ড লেগে, পার ইউনিট সেকেন্ড না, পার ইউনিট মিনিট। মানে সূর্য থেকে কতটা পরিমাণ এনার্জি পৃথিবীতে থাকা কোনো ব্ল্যাক বডিতে পার ইউনিট মিনিট পার ইউনিট এরিয়াতে রিসিভড হচ্ছে। এই যে প্লেসড অন আর্থ kept at a mean distance between sun and earth perpendicularly is called solar constant। তার ভ্যালু কত হয়, 1300 ওয়াট পার মিটার স্কয়ার। মানে আমরা যদি এখানে প্রুফটা দেখি, সোলার কনস্ট্যান্টের ডেফিনেশন ভাব, এস ইকুয়াল টু, মানে আমরা ধর একটা প্রুফ করছি, এই ধর সান, তার রেডিয়াস হলো ক্যাপিটাল আর, তার টেম্পারেচার টি। তাহলে আমায় বল কতটা এনার্জি সান এমিট করছে, তাহলে এনার্জি এমিটেড বাই সান সেটা বল। সানকে আমরা ব্ল্যাক বডি ধরছি, সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু সানের এরিয়া, এটা হলো পার ইউনিট সেকেন্ড। 1 সেকেন্ডে সান কতটা এনার্জি এমিট করলো, কারো কোনো কোশ্চেন? এবার এই এনার্জিটা তো চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই এনার্জি গুলোই তো চারিদিকে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ কি না? তাহলে মনে মনে ভাবলাম এই এনার্জিটা কত রেডিয়াসের বৃত্ত, মানে ভাব পুকুরে যখন একটা ঢিল ফেলিস কি হয়, গোল গোল কনসেন্ট্রিক সার্কেল, এরকম সূর্য থেকে যে এনার্জিটা হচ্ছে সেরকম কিন্তু একটা গোল এরকম ওয়েভ ফ্রন্টের মতো ছড়িয়ে পড়ছে পুরো। তাহলে এই পরিমাণ এনার্জিটা কতটা রেডিয়াসে ছড়িয়ে পড়লো বল, স্মলার রেডিয়াসে ছড়িয়ে পড়লো। কতটা রেডিয়াসে ছড়িয়ে পড়লো বল, স্মলার। তাহলে এই যে এনার্জিটা, দিস এনার্জি উইল স্প্রেড ওভার এরিয়া অফ 4 পাই স্মল আর স্কয়ার। আর এই স্মল আর দূরেই পৃথিবী ভাব, যেখানে ওই ব্ল্যাক বডিটা গেছিস। তাহলে এনার্জি রিসিভড কতটা হলো বল, এনার্জি রিসিভড at earth per unit second, এতটা পরিমাণ এনার্জি 4 পাই স্মল আর স্কয়ার এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। তাহলে একক এরিয়াতে কত হবে, পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড হলো। কিন্তু আমার ডেফিনেশনটা তো পার ইউনিট সেকেন্ডের জন্য নয়, ডেফিনেশনটা কার জন্য, পার ইউনিট মিনিটের জন্য, পার ইউনিট মিনিটের জন্য। তাহলে এখানে 60 দিয়ে গুণ করে দেবো লাস্টে। তাহলে সোলার কনস্ট্যান্টের ভ্যালু দাঁড়ালো দেখ, সিগমা টি টু দি পাওয়ার 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বাই 4 পাই স্মল আর স্কয়ার ইনটু 60। বোঝা গেল? এইবার এখান থেকে তুই ক্যাপিটাল আর স্মল আর এগুলোর ভ্যালু বসিয়ে তুই
ধর কি কি ভ্যালু বসাতে পারিস তুই না, স্মল এস এর ভ্যালু যদি ক্যালোরি ইউনিটে নিস 0.032 ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড টু দি পাওয়ার -1। ক্যাপিটাল আরটা হলো সূর্যের রেডিয়াস। সূর্যের রেডিয়াস কত বসাতে পারিস তুই না 7 × 10⁻10 সেন্টিমিটার। আর স্মল আর ধরেছি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, সেটা হলো 15 × 10⁻12। ঠিক আছে, এই ভ্যালুগুলো যদি তুই বসাস অলমোস্ট এই টি এর ভ্যালু পেয়ে যাবি 5700 কেলভিন। তাহলে এই কোশ্চেনটাও দেখ সূর্যের টেম্পারেচার বার করব কি করে। তুই কিছুই না, তুই এই ভ্যালুগুলো না লিখলেও চলবে, ঠিক আছে, এই ভ্যালুগুলো দরকার নেই, তুই ডাইরেক্ট এটার পর এটা লিখে দিবি। ওখানে শুধু একটা লাইন লিখে দিবি স্মল আর ক্যাপিটাল আর সোলার কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে পাই, ব্যাস, কেউ নাম্বার কাটবে না। ক্লিয়ার? ওকে, এরপর এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট একটা পার্টে ঢুকছি, সেটা হলো নিউটনস ল অফ কুলিং। আচ্ছা, তাহলে দেখ আমি যদি একটা টি টেম্পারেচারের কোনো বডিকে T0 টেম্পারেচারের সারাউন্ডিংসে রাখি, বডির টেম্পারেচার বেশি ধরি, তাহলে আস্তে আস্তে সেই হিট রিলিজ করবে। তাহলে আস্তে আস্তে তার কি হবে, বডিটা ঠান্ডা হবে। কি রেটে ঠান্ডা হবে সেটা জানতে চাইছি। নিউটনস ল কি বলছে, যতটা রেটে ঠান্ডা হবে, বা এটাকে আলো ভালো করে লিখলে লেখা যায় -dQ/dt হিট রিলিজ, ডিটি সময় ডিকিউ পরিমাণ হিট রিলিজ করে টেম্পারেচার কমছে, সেটা বডির টেম্পারেচার আর সারাউন্ডিংস এর টেম্পারেচারের বিয়োগফলের সাথে সমানুপাতিক। আমি যে কথাটা বোঝাতে চাইছি সেটা ভালো করে বোঝ। ধরে নে বডিটার টেম্পারেচার প্রথমে ছিল 200 ডিগ্রি, সারাউন্ডিংস এর ছিল 100, তখন টেম্পারেচারের ডিফারেন্স কত বল, 200 - 100 কত, 100। তখন হয়তো ও 1 সেকেন্ডে 50 জুল হিট ছাড়তো। এই করে করে 5 মিনিট সময় গেছে, তাতে 200 ডিগ্রি থেকে কমে 150 ডিগ্রি হয়ে গেছে। সারাউন্ডিংসটা তো এখন 100ই আছে। বলবি কেন দাদা, সারাউন্ডিংসেই তো হিট ছাড়লো, সারাউন্ডিংসের টেম্পারেচার বাড়লো না কেন? সারাউন্ডিংস তো অনেক বড়, তার টেম্পারেচার ওইভাবে একটু বডি ছাড়লে সম্ভব না, মানে বডির টেম্পারেচার কমে যাচ্ছে, ওই হিটটা অনেকটা সারাউন্ডিংসে ছড়িয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। তাহলে এখন ডিফারেন্স কত বল, 50। এখন কিন্তু এখানে 200 থেকে 150 হতে কত সময় লেগেছে, 5 মিনিট। 150 থেকে 100 হতে কিন্তু 5 মিনিট সময় নেবে না, 150 থেকে 100 হতে হয়তো 12 মিনিট সময় নিচ্ছে, মানে বেশি সময় লাগছে। ভালো করে বোঝ, এটা আরো ভালো বুঝতে পারবি ম্যাগি বা স্যুপ খেলে, যখন প্রচন্ড গরম, যদি প্রচন্ড গরম থেকে একটু গরমটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু একটু গরম অবস্থাটা অনেকক্ষণ স্টে করে। ওটাই বলছি যে কোনো বডির টেম্পারেচারের কমে যাওয়াটা কোনো সরল রেখা না, মানে একই রেটে কমে না, যে 1 মিনিটে প্রথমে যখন খুব বেশি উষ্ণতা ছিল তোর 1 মিনিটে 10 ডিগ্রি কমলে পরেও 1 মিনিটে 10 ডিগ্রি কমবে না। কি বলা হচ্ছে, তাৎপর্যটা বোঝ, বডির টেম্পারেচার আর সারাউন্ডিংস এর টেম্পারেচারের বিয়োগফলটা যতক্ষণ খুব বেশি ততক্ষণ তাড়াতাড়ি হিট ছাড়ছে, আর বিয়োগফলটা যখন কম তখন আস্তে আস্তে তাপ ছাড়ছে। বোঝা গেল সবার? ডিফারেন্সটা যতক্ষণ বেশি তখন হিটটা তাড়াতাড়ি রিলিজ করছে। এই যে T - T0টা যখন বেশি, ডিকিউডিটিটাও বেশি, আর যখন এটা কম, মানে রেট অফ, এটা বেসিক্যালি বোঝাচ্ছে কি, দেখ রেট অফ কুলিং, ঠান্ডা হওয়ার যে রেটটা সেটা কিন্তু কনস্ট্যান্ট নয়, সেটা যে কনস্ট্যান্ট রেটে কমবে এরকম কিন্তু নয়। বোঝা গেল? প্রথমে হয়তো খুব তাড়াতাড়ি কমছে, পরে দেখবি ধীরে ধীরে কমবে। একটু পরে আমি এটা প্রুফ দেখাচ্ছি যে টেম্পারেচারের সাথে টাইমের গ্রাফ আঁকতে দেয়, খুব এই যে দেখ লগারিদম গ্রাফ পাবো। প্রথমে টেম্পারেচারটা, এটা থিটা হবে, প্রথমে টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি কমছে, তারপর কিন্তু ধীরে ধীরে কমছে। এটা সবাই বুঝতে পারলি কিনা দেখ, এই গল্পটা বোঝা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য, নাহলে বুঝতে পারবি না। ক্লিয়ার? এবার চলে আয় সেটার প্রুফ।
তাহলে আমাদের স্টিফান বোলজম্যান ল কি পেয়েছিলাম, কতটা পরিমাণ হিট 1 সেকেন্ডে ছাড়ছে পার ইউনিট এরিয়া, সিগমা T⁴ মাইনাস T⁴। মনে মনে টি ধরলাম বডির টেম্পারেচার আর T0 ধরলাম সারাউন্ডিং টেম্পারেচার। ধরে নিলাম বডির টেম্পারেচার সারাউন্ডিংস এর থেকে সামান্য পরিমাণ বেশি, মানে এক্সটা ভেরি স্মল, না হলে এই প্রুফটা হবে না। তাহলে আজকে যদি এখানে আমি বসাই টি এর জায়গায় T0 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, ভাঙলে কত আসবে, T0 টু দি পাওয়ার 4 প্লাস একটা কনস্ট্যান্ট T0 কিউব এক্স প্লাস একটা কনস্ট্যান্ট T0 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট T0 এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস T⁴ আগে থেকেই ছিল। তাহলে কি কি কেটে যাচ্ছে আর কি কি নেগলিজেবল বলে বাদ দিচ্ছি ভালো করে দেখ। T0 টু দি পাওয়ার 4 T0 টু দি পাওয়ার 4 কেটে গেল, ক্লিয়ার। এক্সটা যেহেতু খুব স্মল তাই এক্স স্কোয়ারটা খুব স্মল, আরো স্মল, এক্স কিউবটা একই কারণে আরো স্মল, এক্স টু দি পাওয়ার 4 তো আরো স্মল। তাহলে এগুলো সব বাদ দিয়ে দিলাম, শুধু কত পড়ে থাকলো বল, কে T0 কিউব ইন্টু এক্স, এটাকে কনস্ট্যান্ট ধরে নিলি পুরোটাকে। তাহলে এই ডিকিউ ডিটি কি পেলাম বল, এক্স এর সাথে প্রপোর্শনাল। এবার এক্স মানেই কি ধরেছিলাম আমরা বল, টি মাইনাস T0। তাহলে বারবার বলছি একই রেটে কোনো বডির টেম্পারেচার কমছে না, সরলরৈখিক ভাবে কোনো বস্তুর টেম্পারেচার কমতে পারে না, এক্সপোনেনশিয়ালি কমছে, প্রথমে খুব তাড়াতাড়ি কমছে যখন বডি, এখানে দুটো জিনিস মনে রাখবি, একটা বডি একটা সারাউন্ডিং, তাদের বিয়োগফলটা যখন বেশি তাড়াতাড়ি কমছে, তাদের বিয়োগফলটা যখন কম আস্তে 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 কমছে। এইটা হলো কনসিডারেশনটা, বোঝা গেল। এর উপর ডিপেন্ড করে দেখ একটা প্রুফ খুব আসে, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে অঙ্ক আসার চান্সই বেশি, যে টাইম অফ কুলিং। তাহলে আমরা দেখলাম দেখ মাইনাস ডিকিউ ডিটি টি মাইনাস T0 এর সাথে প্রপোর্শনাল। তাহলে প্রপোর্শনাল তুললে কি আসা উচিত, একটা কনস্ট্যান্ট হলো, এটাকে বি বা বি প্রাইম দিয়েও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা একটা লেখ, এমনি নর্মাল কনস্ট্যান্ট। ইচ্ছা করে ডি স্মল টিটা ওদিকে গুণ করলাম। এবার নিজেরা বল কতটা হিট ছাড়বে সেটা কার উপর ডিপেন্ড করছে, মাস, স্পেসিফিক হিট ইনটু টেম্পারেচারের ডিফারেন্স। জোর করে টি মাইনাস T0টাকে এখানে নিয়ে আসলাম, বাকি জিনিসগুলোকে এদিকে নিয়ে চলে গেলাম। ভালো করে বুঝবি, দুদিকে ইন্টিগ্রেশন বোথ সাইড লিখছে, এটাকে পুরোটাকে একটা কে দিয়ে দে, দুদিকে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশনের লিমিটটা দেখ, যখন টাইম 0 বডিটার টেম্পারেচার ছিল T1, যখন টাইম হচ্ছে স্মল টি, যখন কিছুটা সময় অতিবাহিত হলো বডির টেম্পারেচার কমে T2 হবে। এখানে কিন্তু T2টা কম, T1টা বেশি, প্রথমে বডির টেম্পারেচার বেশি ছিল, পরে কমে T2 হয়েছে। আর এই T0 কি, T0 সারাউন্ডিংস, যেটা কিনা কনস্ট্যান্ট, আর টি হলো বডির টেম্পারেচার ক্যাপিটাল টি, যেটা ভ্যারি করছে, মানে ক্যাপিটাল টি এর ভ্যালুই T1, কিছু সময় পর ক্যাপিটাল টি এর ভ্যালুই কত হয়েছে, কমে T2, বোঝা গেল। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে পাবো আমরা দেখ লগ টি মাইনাস T0 আপার লিমিট T2 লোয়ার লিমিট T1। যারা বুঝতে পারলি না যে কি করে এটা লগ আসলো, তারা এটাকে সাবস্টিটিউশন মেথড বলে, তারা একটু দেখে নে, ডিটি বাই টি মাইনাস T0। দেখ জোর করে ওপরে এটাকে আমি লিখতেই পারি এই রকম, কেন, এই ওপরটা যদি ভাঙতাম তাহলে কত আসতো, ডিটি মাইনাস 0 আসতো, কেন T0টা তো কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0 আসবে, তাহলে শুধু ডিটি পড়ে থাকতো। ইচ্ছা করে দেখ এভাবে লিখাতে কি হলো, এটাকে পুরোটাকে জেড ধরে নি, তাহলে ডিজেড বাই জেড। এবার দেখ তুই যেরকম শিখেছিস লগ ই জেড, এরকম বুঝতে সুবিধা হলো, তাহলে এগুলোকে সাবস্টিটিউশন বলে, ঠিক আছে, ওকে। আর স্মল ডিটির ইন্টিগ্রেশন করলে স্মল টি হবে,
তাহলে নিয়ম কি ছিল? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে একবার ক্যাপিটাল টি এর জায়গায় টি2 বসলো, মাইনাস দিয়ে ভালো করে খেয়াল করবি লগের কিন্তু বেসটা 10 নেই, ই আছে, টি1 বসলো, এখানেও স্মল টি মাইনাস 0, তাহলে কে ইন্টু স্মল টি ইকুয়াল টু কত পড়ে থাকলো? আচ্ছা, একটা মাইনাস ছিল, ঠিক আছে, প্রথম থেকে মাইনাসটা ভুল করে বাদ চলে গেছে, মাইনাসটা ভেতরে অ্যাবজর্ব করে দিলি, তাহলে টি1টা আগে চলে আসলো আর টি2 টার্মটা পরে চলে গেল, লগ এ মাইনাস লগ বি, একটু স্টেপ জাম্প করছি, কি হবে? লগ এ বাই বি। তাহলে টাইমের ফর্মুলা আসলো, দেখ 1, এখানে কনস্ট্যান্টটা কেটা ওদিকে চলে গেলে কত হয়ে যাবে? 1 বাই কে, তুই সেটাকে আবার একটা কনস্ট্যান্ট ধরে নে, কে প্রাইম এরকম কিছু, লগ টি1 মাইনাস টি0 বাই টি2 মাইনাস টি0। এইটা হলো টাইমের সাথে ফর্মুলা। তাহলে এখানে দেখতে পাচ্ছিস এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হচ্ছে টেম্পারেচারটা, তাহলে টাইমের সাথে টেম্পারেচার রাখলে এইরকম পাবি, ঠিক আছে। অনেক জায়গায় ডি থিটা, আমার ক্লাস ওয়ার্কে দেখবি ডি থিটা দিয়ে করা আছে, তাই থিটা1 থিটা2 এসছে, যাতে টাইম গুলো না গোলায়। ভালো করে দেখ, এখানে স্মল টি দিয়ে টাইম বুঝিয়েছি, ক্যাপিটাল টি গুলো দিয়ে টেম্পারেচার বুঝিয়েছি। তোর মনে হলে তুই ক্যাপিটাল টি এর জায়গায় থিটা থিটা দিয়েও করতে পারবি, ডি থিটা বাই থিটা মাইনাস থিটা নট। ক্লাসের খাতায় দেখবি থিটা1 মাইনাস থিটা নট বাই থিটা2 মাইনাস থিটা নট, আলাদা কিছু নেই। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এখান থেকে আসতে চলেছে। এরপর নেক্সট আমরা যেটা আসবো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা দেখ উইন্স ডিসপ্লেসমেন্ট ল। এটাই আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশনের লাস্ট টপিক, তাহলে আমাদের মোটামুটি এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। উইন্ড ডিসপ্লেসমেন্ট ল থেকে দেখ যে জিনিসটা আসতে পারে, সেটা দেখ কি বলছে। একটা ব্ল্যাক বডি যতটা এনার্জি এমিট করছে যে কোনো টেম্পারেচারে, তার সাথে যদি ল্যামডার গ্রাফ দেখি, তাহলে দেখতে পাচ্ছি ল্যামডা বাড়লে এনার্জি বাড়ছে বাড়ছে, ম্যাক্সিমাম হচ্ছে, তারপর এনার্জি কমছে। এই যে ল্যামডার জন্য এনার্জিটা ম্যাক্সিমাম পেলাম, তাকে ল্যামডা এম দিয়ে ডিনোট করা হচ্ছে, তাকে ল্যামডা এম। তাহলে আবার বলছি, ব্ল্যাক বডির ক্ষেত্রে এনার্জি ভার্সেস ওয়েভলেন্থ গ্রাফ আঁকলে আমি একটা নির্দিষ্ট ল্যামডাতে এনার্জি ম্যাক্সিমা পাবো। এবার উইন্স সেটাকে কি বলছে? উইন্স বলছে তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো, তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো, তাহলে এই ল্যামডা এম সেই টেম্পারেচারের সাথে ব্যস্তানুপাতিক, মানে ও বলছে ল্যামডা এম প্রপোর্শনাল টু 1/t, বা ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু বি। এই বি কেই কি বলা হচ্ছে? উইন্স কনস্ট্যান্ট। কি বলা হচ্ছে? উইন্স কনস্ট্যান্ট, ঠিক আছে। এর ভ্যালু 2.68 ইন্টু 10⁻³ তার মানে টেম্পারেচার যত বেশি হবে ল্যামডার ভ্যালু তত কম হবে, মানে এখানে দেখ টি2 টা বেশি টি1 টা কম। টেম্পারেচার যত বেশি হবে ল্যামডা, ল্যামডা মানে এটা কিন্তু যে কোনো ল্যামডা না, কোন ল্যামডা? ম্যাক্সিমাম ল্যামডা। ম্যাক্সিমাম ল্যামডা মানে যে ল্যামডায় এনার্জি ম্যাক্সিমাম হয় সেটা কমে যাবে। টেম্পারেচার যত বাড়াবি ল্যামডা এম গুলো, যে ল্যামডায় ম্যাক্সিমা হয় সেটা কমে যাবে। তুই শুধু এটা মনে রাখ, দিয়ে এখান থেকে অঙ্ক আসবে ল্যামডা1 টি1 ইকুয়াল টু ল্যামডা2 টি2। তাহলে একটা বেশি হলে ল্যামডা কম হবে, টেম্পারেচার একটা যে কোনো বেশি হলে আরেকটা কম হবে। বোঝা গেল? তাহলে দেখ এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট যে কটা টপিক মানে করবি তোরা, কন্ডাকশন থেকে দুটো টপিক করবি। কি কি? ডিফিউসিভিটি কাকে বলে এটা একটু বলে দিই, ওখানে হয়তো স্লাইডে ছিল না। তাহলে আমরা কন্ডাকশন যখন করছিলাম সব তো স্টেডি স্টেটের জন্য করছিলাম, ভ্যারিয়েবল স্টেটে ডিফিউসিভিটি হয় কে বাই রো এস, একে ডিফিউসিভিটি বলা হয়। কোন স্টেটে কাজ করে? ভ্যারিয়েবল স্টেটে। বোঝা গেল? আচ্ছা, অবশ্যই সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, থার্মাল রেজিস্ট্যান্স, ব্যাস এই কটা। আর রেডিয়েশন থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট তিনটে প্রুফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি? স্টিফানস ল আসবেই আসবে, স্টিফান বোলজম্যান ল, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে দেয়, এবং সোলার কনস্ট্যান্ট
খুব ইম্পর্টেন্ট, নিউটন ল, তার প্রুফ, আর উইন্স ল, এই দুটো তো বেশি ইম্পর্টেন্ট। একটা কিছু আসবে, মানে কোনো একটা, নয় নিউটন ল এর প্রুফ, নয় উইন্স ল এর প্রুফ। কিরচফস ল এর প্রুফ আসেনি এরকম না, কয়েকটা স্কুলে দিয়েছে, বাট ম্যাক্সিমাম জায়গায় এই দুটো প্রুফই ম্যাক্সিমাম সময় দেয়। বোঝা গেল? এরপর আমরা দেখ নিউমেরিক্যালে ঢুকে যাচ্ছি। ওকে, আমাদের দেখ প্রথমে যেটা ভিডিওর মাঝখানে একটু অসুবিধা হয়েছিল এই একটা বোর্ডের ইয়ের জন্য, যে আমার স্লাইড চেঞ্জ হয়ে গেছিল, তার জন্য একটু দেখে নিবি তোরা খেয়াল করে। এই যে পুরোটা কমপ্লিট হলো, তারপর কিন্তু আমরা আসছি হচ্ছে অঙ্কতে। ঠিক আছে, একটু দাঁড়িয়ে যাবে, একটু বোর্ডটা প্রবলেম করছে। 30 নম্বর স্লাইড থেকে আমার অঙ্ক শুরু। দেখ ফার্স্ট অঙ্ক কি বলেছে, দুটো প্লেট আছে যাদের থিকনেস x1 x2, যাদেরকে পরপর রাখা হয়েছে, তাহলে ইকুইভ্যালেন্ট এটা প্রমাণ করো। দেখ পরপর রেখেছি মানে পাশাপাশি রেখেছি, তাহলে পাশাপাশি রাখা মানে কি কম্বিনেশন বল? সিরিজ কম্বিনেশন। তাহলে এই অঙ্কটা কি কম্বিনেশনে আছে বল? সিরিজ। সিরিজে কি হতো? x1 plus x2 by k equivalent equal to x1 by k1 plus x2 by k2। খুব ইজি, এই পুরোটাকে নামিয়ে দে, তাহলে x1 plus x2 by x1 by k1 plus x2 by k2, আর এখানে k ইকুইভ্যালেন্টটা উঠে চলে গেল। তাহলে আগে এটা প্রুফ করতে হবে সিরিজ কম্বিনেশনটা পুরোটা, দুটো লাইন লিখলে কিন্তু তুই 2 নাম্বার পাবি না, তারপর সেটাকে গুছিয়ে শুধু এইভাবে লিখে রাখবি, আর কিছুই না। বোঝা গেল? পুরো সিরিজ কম্বিনেশনটা কিন্তু আগে প্রুফ করতে হবে। নেক্সট দেখ, যেটা আগের বার অসুবিধা হচ্ছিল, এই স্লাইডটা আগে চলে এসেছিল, যে ইকুয়াল থিকনেস আর ইকুয়াল ইয়ে পরপর পরপর রাখা আছে। পরপর রাখা আছে মানে তোরা কিন্তু এটাকে ওয়ান আফটার অ্যানাদার মানে পাশাপাশি, এটাকে কিন্তু তোরা সিরিজই ধর। কি ধরবো? সিরিজ। তাহলে সিরিজ ধরলে কত হচ্ছে বল? x1 x2 plus x3 by k equivalent x1 by k1 plus x2 by k2 plus x3 by k3। এবার x1 x2 এগুলো সব সমান, তাহলে 3x by k equivalent, এখান থেকে x কমন গেল, কেন x1 এর জায়গাতেও x বসালাম, x2 এর জায়গাতেও x বসালাম, x3 এর জায়গাতেও x বসালাম, এটাকে নামিয়ে দিলি, x টা কেটে গেল, তাহলে k ইকুইভ্যালেন্ট কত পেলাম? 3 বাই 1 বাই k1 প্লাস 1 বাই k2 প্লাস 1 বাই k3। বারবার বলছি এগুলো কিন্তু ডাইরেক্ট করা যাবে না, তোকে কিন্তু প্রথমে সিরিজের প্রুফটা করে দেখাবি, যদি 3 মার্কস থাকে। আর যদি 1 মার্কস বা 2 মার্কস থাকে তাহলে এটা করলেও হবে, কিন্তু সেখানে তাহলে লিখে দিবি যে ফ্রম সিরিজ কম্বিনেশন বা ফ্রম ল অফ সিরিজ কম্বিনেশন। বোঝা গেল? ওকে, নেক্সট, এটা খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, দেখবি ছায়ার এক্সাম্পলেও আছে। তা আমি জাস্ট এটা অঙ্কটা সলভ করার প্রসেসটা তোদেরকে বলে দিচ্ছি, ভ্যালুগুলো একটু বসাবি। এখানে k1 ইকুয়াল টু 2k2 হবে, বুঝতে পারলি তো? k1 ইকুয়াল টু 2k2, সবার লেন্থ আর এরিয়াটা সমান। দেখ যদি q1 এর সাপেক্ষে ভাবিস, ছবিতে দেখ, যদি তুই q1 এর সাপেক্ষে ভাবিস তাহলে কি হচ্ছে? q1 টা ভেঙে ভেঙে যাচ্ছে, হ্যাঁ কি না? মানে এখান দিয়ে কিছুটা যাবে, এখান দিয়ে কিছুটা, এখান দিয়ে কিছুটা, তাহলে q1 এর ভেঙে যাওয়া মানে কি কম্বিনেশন হয়ে গেল বল? প্যারালাল। q1 এর সাপেক্ষে ভাবলে কিন্তু প্যারালাল। প্যারালালে কি হয়? k ইকুইভ্যালেন্ট ইনটু, এখানে দেখ কটা স্ল্যাব আছে? 4টে, a1 plus a2 plus a3 plus a4 equal to k1 a1 plus k2 a2 plus k3 a3 plus k4 a4। এবার যেহেতু সবাই সমান, তাহলে এটা 4a করতে পারি, 4টের এরিয়া সমান, এখানেও a কমন নেওয়া যেতে পারে, k1 এর জায়গায় k1 রাখছি, k2 মানে হচ্ছে k1 এর জায়গায় k2, k2 এর জায়গায় k2, 3 নম্বর স্ল্যাবটা কিন্তু আবার k1, তাহলে বেসিক্যালি k3 মানে k1, আর 4 নম্বর স্ল্যাবটা আবার k2, তাহলে k4 মানে k2, আর k1 এর জায়গায় 2k2 বসাতে পারিস, তাহলে দুটো k1 এর জায়গায় 2k2 বসালে কত হয়ে যাবে? 4k2, আর দুটো আগে থেকে ছিল 6k2, তাহলে k ইকুইভ্যালেন্ট কত পেলাম? a ইনটু 6k2,
তাহলে কাটাকুটি করলে কে ইকুইভ্যালেন্ট কত পাচ্ছি বল, 3/2 K2। এই হচ্ছে কনসেপ্ট। আর সিমিলারলি এটা বুঝেই গেছিস, দেখ তাহলে ওপরটা দিয়ে যদি তুই দেখিস, ওপরটার জন্য দেখ, এই যে ওপরটা দিয়ে এই স্ল্যাবে যতটা ঢুকছে সেটাও এই স্ল্যাবে যাচ্ছে, সেটাই এই স্ল্যাবে যাচ্ছে, সেটাই এই স্ল্যাবে যাচ্ছে। তাহলে কিউ2র জন্য বা 2 নম্বরটার জন্য কি কম্বিনেশন হয়ে যাচ্ছে বল, কিউ2র জন্য ওটা সিরিজ কম্বিনেশন হয়ে যাচ্ছে। তাহলে একই রকম x1 x2 x3 x4 আগে লিখে নিবি বাই কে ইকুইভ্যালেন্ট x1 by k1 plus x2 by k2 plus x3 by k3 plus x4 by k4। আর k3 এর জায়গায় k1 বসবে, k2 এর জায়গায় এই k4 এর জায়গায় k2 বসবে। তাহলে এখানে সবকটা সমান, তাহলে 4x by k ইকুইভ্যালেন্ট x কমন যাবে, 1 by k1 1 by k2 1 by k1 1 by k2, k1 মানে 2k2 বসাবি, কাটাকুটি করবি, কাটাকুটি করে কে ইকুইভ্যালেন্ট যা আসছে আসছে। খুব সিরিজ প্যারালালে এরকম অঙ্ক কিন্তু ছবি দিয়ে দেবেই দেবে। নেক্সট অঙ্ক দেখ, এদের মধ্যে রিলেশন জানতে চাইছে টেম্পারেচারের। দেখ গ্রাফগুলোতে দেখতে পাচ্ছিস এই ল্যামডাটা সব থেকে বেশি, দেখ এই যে এই ল্যামডাটা মাঝামাঝি, এই ল্যামডাটা কম। ল্যামডা কম মানে টেম্পারেচার বেশি, তাহলে T1 সব থেকে বেশি। ল্যামডা বেশি মানে টেম্পারেচার কম, তাহলে T2 সব থেকে কম। তাহলে মাঝামাঝি কে আছে বা T3, তাহলে T1 গ্রেটার দ্যান T3 গ্রেটার দ্যান T2। নেক্সট অঙ্ক দেখ কি বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং আসেও, আমার পরীক্ষাতেও কিন্তু আমি দিয়েছিলাম এরকম টাইপের একটা অঙ্ক আসবে। একটা ব্ল্যাক বডি রেডিয়াস 12 সেন্টিমিটার, সে কিনা 450 ওয়াট। এই যে এই যখনই ওয়াট বলে দেবে না, ওয়াট বলে দেওয়া মানে পাওয়ার বলে দেওয়া, পাওয়ার কথাটা অনেক সময় পাওয়ার বলা থাকবে। পাওয়ার মানে হচ্ছে এনার্জি পার টাইম বলা, এরিয়াটা কিন্তু বলেনি। তার মানে এরিয়া দিয়ে গুণ করা আছে, ভালো করে ভাব। মানে ওরা ইটা 450 যেটা তুই লিখলি সেটা অ্যাকচুয়ালি সিগমা T⁴ ইন্টু 4πr² বলা, এইটা বোঝাতে চাইছি। শুধু সিগমা T⁴ এর ভ্যালু 450 নয়, তাহলে পার ওয়াট পার এরিয়া বলে থাকতো, পার মিটার স্কোয়ার বলা থাকতো। যদি বলা থাকতো ওয়াট পার মিটার স্কোয়ার, ভালো করে বুঝবি। যদি ইউনিটটা এরকম থাকে ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে কিন্তু আর কিছু ভাবার দরকার নেই, সেটা শুধু 450ই আসছে। এবার কি বলেছে, রেডিয়াসটা হাফ করেছি, টেম্পারেচারটা ডবল করেছি। তাহলে এখন কি করেছি, টেম্পারেচারটা ডবল করেছি সিগমা 2t, আর রেডিয়াসটা হাফ করেছি মানে r/2। তাহলে দুটোকে ভাগ করে দিলাম, তাহলে 2⁴ করলে পাবো 16, আর এটা করলে পাবো 4। তার মানে আগের কত গুণ পাচ্ছি বল, 4 গুণ পাচ্ছি। তাহলে আগের 4 গুণ পেলে কত ওয়াট হয়ে গেল বল, 1800 ওয়াট উত্তর হয়ে গেল। বোঝা গেল, আগের 4 গুণ পাচ্ছি মানে কত ওয়াট হয়ে গেল বল, 1800 ওয়াট হয়ে গেল। বুঝতে পেরেছিস কিভাবে করা হয়েছে? তো খেয়াল করবি কোনটা বলা আছে তার উপরেই এরিয়াটা ডিপেন্ড করবে, খুব ইম্পর্টেন্ট। এটা খুবই সোজা। একটা ব্ল্যাক বডির টেম্পারেচার যখন 2000 কেলভিন, তখন ল্যামডা ওয়েভলেন্থ নির্গত হয়। 4000 কেলভিন হলে কত হবে, তাহলে λ1 T1 ইকুয়াল টু λ2 T2। λ1টা ল্যামডা বলা আছে, এটা 2000, λ2টা আমি জানি না, এটা 4000, তাহলে λ2 কত হলো, λ/2। ক্লিয়ার? নেক্সট দেখ কি বলেছে, একটা ঘরে 5টা গ্লাস আছে, উইন্ডো, প্রতিটা উইন্ডোর এরিয়া বলা আছে, থিকনেস বলা আছে, ঘরের ভেতর আর বাইরের টেম্পারেচার বলা আছে। কোশ্চেনটা তাড়াহুড়োতে দেখবি না, পার ইউনিট মিনিট বলা আছে। তাহলে আমরা যে Q/T বার করি সেটা কিন্তু হিট পার ইউনিট সেকেন্ড। কি ছিল সেটার ফর্মুলা, KA θ1 - θ2/x। কিন্তু এখানে একটা 5 গুণ হবে, কেন 5 গুণ হবে, কটা স্ল্যাব বা কটা গ্লাসগুলোকে এক একটা স্ল্যাব, কটা স্ল্যাব পর পর আছে এরকম সিরিজে বল, 5টা স্ল্যাব, কটা আছে 5টা। আচ্ছা কে এর ভ্যালু দেওয়া আছে, বসাবি। শুধু খেয়াল করে নিবি ইউনিট গুলো যেন সেম থাকে। কে এর ভ্যালুটা দেখ 0.002, তুই সিজিএস এ বসালি, তাহলে এরিয়াটা কিন্তু আর 2 মিটার স্কোয়ার বসানো যাবে না, 2 × 10⁴ সেন্টিমিটার স্কোয়ারে গিয়ে বসাতে হবে। টেম্পারেচারের ডিফারেন্সটা কত, 20 - 5,
আচ্ছা, এক একটা স্ল্যাবের থিকনেস কত? 2 মিলিমিটার। আমরা সব সেন্টিমিটারে করছি, তাহলে 2 মিলিমিটার মানে 10⁻⁻1 ইন্টু 5। কিন্তু এটা কত সেকেন্ডে বেরোলো? 1 সেকেন্ডে। কিন্তু আমরা কত সেকেন্ডে চাই? পার মিনিটে চাই, পার মিনিটে চাই। তাহলে ওই যে ভ্যালুটা আছে, ঠিক আছে, 0.002 ইন্টু 2 ইন্টু 10⁻4, 20 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 15 ইন্টু 5 ইন্টু 60, এই যে বাই 2 ইন্টু 10⁻⁻1। যত পাবি অত আর্গ পার মিনিট, অত আর্গ পার মিনিট পাবি উত্তর। ক্লিয়ার কি ক্লিয়ার না? 60 কেন গুণ হলো? নেক্সট একটা দেখ কি বলেছে। একটা রডের একদিকটা 100 ডিগ্রিতে রাখা আছে, ভালো কথা। স্টেডি স্টেটে 10 সেন্টিমিটার দূরে টেম্পারেচার হয় 60, তাহলে মনে মনে ধরলাম এটা 60। কত দূরত্ব? 10 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার দূরে কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে এমন একটা পয়েন্ট এটা 20 সেন্টিমিটার দূরে আছে, সেটায় টেম্পারেচার θ2 মনে মনে ভাবলাম, সেটা কত হবে? ভালো করে ভাব, রডই তো। তাহলে এটা দিয়েও যতটা হিট যাচ্ছে এটা দিয়েও তত স্টেডি স্টেট বলা মানে কি? সেম অ্যামাউন্ট অফ হিট ফ্লো করছে। তাহলে বল 100 থেকে 60 এর মধ্যে যা হিট যায় Q1, 60 থেকে θ2 এর মধ্যে তাই যায় Q2। এবার 100 থেকে 60 এর মধ্যে কত যাবে বল? কে এ 100 মাইনাস 60, এদের মধ্যে দূরত্ব কত বল? 10। 60 থেকে θ2 এর মধ্যে কত যাবে? কে এ সেমই হবে, কেন একই রডের উপর নেওয়া বিভিন্ন লেয়ার। কিন্তু 60 মাইনাস θ2 বাই 20 হবে না, কিন্তু 10ই হবে। কেন? তুই 60 থেকে θ2 ধরেছিস, এতটা 20 এতটা 10, তাহলে এতটা 10। 20 লিখতে পারতিস যদি তুই এটা 60 মাইনাস θ2 না লিখে 100 মাইনাস θ2 লিখতিস, তাহলেও হতো। বোঝা গেল যে প্রতিটা লেয়ারের মধ্যে দিয়ে একই অ্যামাউন্ট হিটের ফ্লো হচ্ছে। তাহলে এখান থেকে তুই θ2 ক্যালকুলেট করবি। ক্লিয়ার? নেক্সট দেখ, একটা 75 সেন্টিমিটারের রড আছে, কপারের তৈরি, আর একটা 125 সেন্টিমিটারের রড আছে, স্টিলের তৈরি। দুটো আলাদা আলাদা মেটেরিয়াল ফেস টু ফেস জয়েন করা আছে, তাদের ডায়ামিটার বলা আছে। টেম্পারেচার কত বলেছে? এইদিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 75 সেন্টিমিটার, এটা বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 125 সেন্টিমিটার। K1 K2 বলা আছে। তাহলে তোকে জানতে চেয়েছে জাংশন টেম্পারেচার কত। তাহলে শর্টকাটটা অ্যাপ্লাই করবি। কি ছিল? K1x2 প্লাস K2x1, নিচেও কি ছিল? K1x2 প্লাস K2x1, এখানে গুণ হয়ে যাবে θ1, এখানে গুণ হয়ে যাবে θ2। তাহলে θ1 কত বসাবি? 100, θ2 কত বসাবি? 0, x1 কত বসাবি? 75, x2 কত বসাবি? 125। K1 K2 এখানে বলাই আছে যে এটাকে K1 ধরবি, আমি আর লিখলাম না। আর এইটাকে, যে স্টিলটাকে কি ধরবি বল? স্টিলের ভ্যালুটাকে K2 ধরবি। কিলো ক্যালোরি আছে, অসুবিধা নেই, তুই বসাবি, ওপর নিচে কেটেই যাবে ইভেনচুয়ালি কিলো ক্যালোরি। করিয়ে যত আসছে আসছে, ঠিক আছে, যত আসছে আসছে। এরকম ডাইরেক্ট শর্টকাট ফর্মুলা কিন্তু ইউজ করে করতে হবে। এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক। দেখ, এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা কর। এখানে এতগুলো কিছু বলা আছে, এই θ1 θ2 আর θ3 জানতে চেয়েছে। দেখ, আগে দেখে নে কোন দিক থেকে কোন দিকে হিট যাবে। বাদিক থেকে ডান দিকে মানে এরকম হয়ে ভেঙে এরকম, না এরকম হয়ে এরকম যুক্ত। আগে দেখা যাচ্ছে এটা 60 আছে, এটা 10 আছে, তাহলে অবশ্যই এটা থেকে ভেঙে এরকম যাবে। তাহলে এ থেকে বি তে যতটা হিট গেল, তার কিছুটা বি থেকে সি, কিছুটা বি থেকে ডি। মানছিস কি মানছিস না? তাহলে বল, এ থেকে বি তে যতটা হিট যাচ্ছে, কিছুটা 50-50 ভাঙবে আমি জানি না, ভাঙলে ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে, সেটা বি থেকে সি আর বি থেকে ডি। তাহলে এ থেকে বি তে কতটা যাবে? রডটা হচ্ছে ওয়াই, দুরকম রড আছে, এবার দেখবি কে ওয়াই শুধু কি সমান বলা আছে বল? কিছু বলা নেই, মানে আমি ধরে নিতে পারছি প্রতিটা রডের কি সমান? এরিয়াটা সমান। আর কিছু বলা নেই মানে প্রতিটা রডের কি সমান? লেন্থটা সমান। তাহলে কে এ
60 মাইনাস থিটা 1 বাই এক্স ইকুয়াল টু বি থেকে সি এর জন্য কি নড়বো বল? আচ্ছা এইখানে এটা নেই, এটাও এক্স রড এটাও এক্স রড, ঠিক আছে। কে এক্স এ বি থেকে সি, তাহলে থিটা 1 বড় থিটা 2 ছোট, বাই এক্স প্লাস বি থেকে ডি, বি থেকে ডি মানে এটা আবার ওয়াই ডট, খেয়াল করে দেখবি সাফিক্স গুলো খুব ইম্পর্টেন্ট, ভুল হয়ে যায়। থিটা 1 মাইনাস থিটা 3 বাই এক্স, ঠিক আছে। এখান থেকে একটা সম্পর্ক কি তুই ডিরাইভ করতে পারছিস কে ওয়াই আর কে এক্স এর মধ্যে? দেখ কে ওয়াই মানে হচ্ছে বা কে এক্স মানে হচ্ছে 2ky, দেখ একে 2 দিয়ে গুণ করলে এটা পাই, তাহলে এখানে সব কেটে যাচ্ছে, তাহলে কে ওয়াই ইন্টু 60 মাইনাস থিটা 1 কে এক্স ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস কে ওয়াই ইন্টু থিটা 1 মাইনাস থিটা 3। এখানে আগে আমি সাইডে লিখে দিচ্ছি যে কে ওয়াই আর কে এক্স এর সম্পর্কটা পুট কর, করলে যে ইকুয়েশনটা পাবি সেটা কিন্তু 1 নম্বর। যেখানে যেখানে কে এক্স আছে 2ky বসিয়ে দে, যেখানে যেখানে কে এক্স আছে 2ky বসিয়ে দে, আমি বসিয়ে দিচ্ছি, তাহলে কেটে যাবে। এই যে একটা জায়গাতে আছে 2ky, কে কেটে গেল, তাহলে কত হলো 60 মাইনাস থিটা 1 2 ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস থিটা 1 মাইনাস থিটা 3। এটাকে সলভ করলে কিছু একটা, সলভ মানে কি পুরো একদিকে নিয়ে এসে লিখলে তুই তো থিটা 1 থিটা 2 থিটা 3 ওয়ালা একটা ইকুয়েশন পাবি। এবার ভালো করে বোঝ, এবার তোর হাতে গল্পটা, তোর হাতে মানে এই যে হিটটা ডি তে পৌঁছালো তুই ধরলি সেটা ভেঙে এরকম যাচ্ছে, কিছুটা ডি থেকে সি কিছুটা ডি থেকে ই। অনেকে ভাবতেই পারে কেন দাদা ওপরটা ধরলে না কেন, ওটাও ধরা যেতে পারে, যে বি থেকে সিটা যেটা পৌঁছাচ্ছিল সেটা এই ধুগায় ভাগ করলো, সি থেকে ডি সি থেকে ই, কিন্তু একটাই ধরবি, মানে নয় সিডি লাইনটা তো কমন, নয় তুই ধরবি সি থেকে ডি তে আসছে, নয় ধরবি তুই ডি থেকে সি তে যাচ্ছে। মানে অঙ্ক সলভের সময় তুই ধরলি এটাও ভাঙলো দুটো আবার ওপরটাও দুটো ভাঙলো, এটা করা যাবে না। সিডি ডটে তো যে কোনো একটা দিকে যাচ্ছে, তাই তুই তোর মতো ধরে নে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কেন আমি সি এর টেম্পারেচারও জানি না, ডি এরও জানি না, কে বড় কে ছোট আমি জানি না, আমার ওপর আমি ধরে নিলাম, লাস্টে সলভ করলাম, যদি আমার উল্টো আসে ভ্যালুটা নেগেটিভ বেরোবে, ম্যাক্স টু ম্যাক্স এটা হবে, ভুল কিছু না তাতে। কিন্তু একই অকে সাইমালটেনিয়াসলি সি থেকে ডি তেও যাচ্ছে, মানে এই হিটটাও ভাঙলো আবার এখানে ডি আসা হিটটাও ভাঙলো, সেটা ধরা যাবে না। তাহলে আমি যেহেতু ধরে নিয়েছি ডি থেকে ভাঙছে, তাহলে আর সি থেকে ভেঙে নিচে আসছে ডি এর দিকে ভাববো না। তাহলে এখন কোনটা ভাবছি বল? বি থেকে ডি তে, বি থেকে ডি তে যা এসছিল সেটা ভেঙে গেল ডি থেকে সি আর ডি থেকে ই। বি থেকে ডি মানে কি বল? আমি একেবারে ওই এ আর এলটা লিখছি না, বুঝতে পারলি তো, ওটা তো ইভেন্চুয়ালি কেটেই যাবে। থিটা 1 মাইনাস থিটা 3 ডি থেকে সি মানে কে এক্স, থিটা 3 মাইনাস থিটা 2 ডি থেকে ই মানে কে ওয়াই, থিটা 3 মাইনাস 10, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে আবার একটা থিটা 1 থিটা 2 থিটা 3 আর একটা ইকুয়েশন পাবি কিছু একটা, ওটাকে 2 নম্বর ধরলি। এইবার ওই ওপরের দুটো দেখ, বি থেকে সি যাচ্ছিল এই লাইনে ভেবেছিলাম, আর ডি থেকে সি এই দুটো যোগ হয়ে সি থেকে ইতে যাচ্ছে, এই যে এইটা আর এইটা যোগ হয়ে এটাতে যাচ্ছে, বুঝতে পারলি? তাহলে তাহলে এটা একটা হলো, এখান থেকে একটা পেলি, আর এখান থেকে কি পাবি বল? বি থেকে সি প্লাস ডি থেকে সি, সেটা হলো সি থেকে ই। তাহলে বি থেকে সি কি কে এক্স থিটা 1 মাইনাস থিটা 2, ডি থেকে সি কি কে এক্স থিটা 3 মাইনাস থিটা 2, সি থেকে ই কি কে এক্স থিটা 2 মাইনাস 10। তাহলে এখান থেকে তো এমনি কে এক্স কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আবার একটা ইকুয়েশন পাবি থিটা 1 থিটা 2 ওয়ালা। তাহলে এই তিনটে ইকুয়েশনকে তোকে সলভ করতে হবে। কে এক্স কেটে গেলে কত পড়ে থাকলো বল? থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস
θ3 মাইনাস θ2 ইকুয়াল টু θ2 মাইনাস 10। তাহলে এটা 3 নম্বর ইকুয়েশন। আননোন কটা আছে? তিনটে, 1 2 3, θ1 θ2 θ3, তিনটে আননোন ইকুয়েশন সলভের জন্য মিনিমাম কটা ইকুয়েশন দরকার? তিনটেই। দেখ তিনটে বার করে নিয়েছি, বোঝা গেল। একটু যোগ বিয়োগ গুলো করবি, আমার সময় কম আছে বলে ওগুলো আর দেখালাম না, কিন্তু প্রসেসটা কি বোঝা গেল? এরকম ভেঙে 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 করতে হবে। এটা সহজ অঙ্ক আছে, মানে এটা সহজ অঙ্ক একটা স্লাইডের পরের দিকে আছে, বুঝতে পারলি তো? মানে এত টাফই যে সব সময় আসবে এরকম কিন্তু নয়। আসছি পরে। দেখ কি বলেছে, একটা ওয়াটার ট্যাঙ্ক 0 ডিগ্রিতে আছে, ট্যাঙ্কের মধ্যে ওয়াটার, সারাউন্ডিংস এর টেম্পারেচার -20, মানে বরফ জমার মতো। তাহলে বলেছে প্রুফ দ্য রেট অফ ইনক্রিজ অফ আইস ইজ x স্কয়ার ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে প্রথমে তোদের আইস রেটের জমাটা প্রমাণ করতে হবে। আইস রেটের যে প্রুফটা ছিল সেই প্রুফটা পুরো করতে হবে, বুঝতে পারলি? সেই প্রুফটাই টি ইকুয়াল টু দেখ রো এল বাই 2k থিটা ইন্টু এক্স স্কোয়ার, এত অবধি আগে প্রুফ করো। তারপর এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হলো? 2k থিটা বাই রো এল ইন্টু টি। এবার তুই এই ভ্যালুগুলো বসিয়ে দে জাস্ট, ঠিক আছে? কে এর ভ্যালু কত বসাবি? দেওয়া আছে নিশ্চয়, দেখ 0.005, 0.005। থিটার ভ্যালু কত বসাবি? 20 ডিগ্রি সেন্টিগ্রেড সারাউন্ডিংস টেম্পারেচার। ডেনসিটি অফ আইস বলা আছে 0.917, ল্যাটেন্ট হিটও বলা আছে 80 ক্যালোরি ইন্টু টি। তাহলে এটা বসালেই তুই পেয়ে যাবি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0.00273। মানে তোকে বেসিক্যালি প্রুফটাই করতে দিয়েছে, কিন্তু এরকম দিয়ে তোকে ঘাবড়ে দিয়ে দিয়েছে। তুই ভাবছিস এ আবার কি, এদিকে এক্স স্কোয়ার এদিকে টি। দেখ প্রুফটাই করতে দিয়েছে, কিন্তু খুব চালাকি করে। এই রকম আসার চান্সই বেশি বেশি, কিন্তু কঠিন কোশ্চেন যে বিশাল কিছু হবে এরকম কিন্তু নয়। আচ্ছা, এটা তো ভেরি 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 ইম্পর্টেন্ট। একটাই করাবো, কিন্তু ভালো করে বুঝবি, নিউটনস ল অফ কুলিং এ খুব কঠিন কোশ্চেন। একটা বডির ইনিশিয়াল, এই ব্লক ডায়াগ্রামটা আঁকাটা খুব অঙ্কটার জন্য ইম্পর্টেন্ট। 353, 5 মিনিটে কত হয়? 337। এটা কত সময় নিয়েছে? 5 মিনিট। ভালো কথা। 10 মিনিটে কত হয়? 325। তাহলে 10 মিনিটে কত হয়েছে? 325। আগে যা যা বলা আছে সেগুলো দেখে নে। তাহলে 15 মিনিট পর জানতে চেয়েছে। ছবিটা ক্লিয়ার সবার? আগে বল 5 মিনিটে এটা হয়, এটা থেকে আমি কি ইকুয়েশন লিখতে পারি এই 5 মিনিটটার জন্য? ফর্মুলা কি একবার লিখে দিচ্ছি। টি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট লগ বেস ই θ1 মাইনাস θ0 বাই θ2 মাইনাস θ0। θ1 টা হচ্ছে ইনিশিয়াল, θ2 হচ্ছে পরের, আর θ0 টা হচ্ছে সারাউন্ডিংস। তাহলে টি মানে হচ্ছে কত বসলো বল? টি মানে এখানে 5 বসবে। তাহলে দেখ 5 ইকুয়াল টু কত বসলো? একটা কনস্ট্যান্ট যা আছে আছে, কনস্ট্যান্টটা নিয়ে ভাববি না, ইভেনচুয়ালি এটাকে কাটিয়ে দেবো। কিভাবে কাটাবো ভালো করে দেখ। θ1 কত? 353 মাইনাস θ0 বাই 337 মাইনাস θ0 হলো। এবার যে লোকে ভুলটা করবে, যার জন্য তার কোনোদিনও কেটাও কাটবে না লকটাও কাটবে না, সেটা হচ্ছে লোকে আবার প্রথম থেকে 10 মিনিট ভাববে। আর প্রথম থেকে 10 মিনিট ভাবিস না, প্রথম থেকে 10 মিনিট পর হয়েছে। কিন্তু দেখ 353 থেকে 37 হয়েছে 5 মিনিটে, 353 থেকে 10 মিনিটে 25। তাহলে এটা থেকে এটা 5 মিনিটে না, এটা থেকে এটা 5 মিনিট। তো তাহলে এইটা আর এইটাকে নে 5 মিনিট নে, তাহলে এটা থেকে তুই দেখ আরো একটা 5 দিয়ে ইকুয়েশন লিখতে পারছিস। কে লগ, এখন ইনিশিয়ালটা 337, পরে হয়েছে 325। বোঝা গেল কিভাবে আমরা কেটাকে বাদ দেবো বা লগটাকে বাদ দেবো? কেন আমরা তো ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, লগের ভ্যালু জানি না। কিভাবে বুদ্ধির মতো করতে হবে সবসময় দেখবে এই টাইম গুলো না তোকে ডবলই বলা থাকবে। 6 মিনিট, 12 মিনিট, 8 মিনিট, 16 মিনিট। মানে এটা 8 মিনিটে হয়, এটা 16 মিনিটে হয়। তাহলে এটা 8 মিনিট হলে পরের 8 মিনিটে এটা, মানে অনেক সবসময় এরকম ডবলে বলা থাকবে। দেখ 5, 10, 15 সব দেখ 5-এর গুণিতকে বলা। তাহলে এই দুটোকে এবার কি করতে পারি আমি বল? সমান দেখাতে পারি।
এই দুটোকে সমান, কেন বাদিকটা দুটোরই 5, সবাই বুঝতে পেরেছিস তো? অঙ্কে আরেকবার বলেছি, অঙ্কে বলেছিল 53 থেকে 37 হতে 5 মিনিট, 53 থেকে 25 হতে 10, 53 থেকে 37 5 মিনিট, ইকুয়েশন লিখলাম। 53 থেকে 25 10, ওটা না লিখে 37 থেকে 25 হতে যে 5 লেগেছে সেটা দিয়ে লিখলাম, যাতে বাদিকটা সমান হয়। তাহলে ডান দিকটা সমান হলে কে কেটে গেল আর লগটাও ইভেনচুয়ালি কেটে গেল, কে কেটে গেল আর লগটাও ইভেনচুয়ালি কেটে গেল। বোঝা গেল? তাহলে লগ যদি কেটে যায় কত পড়ে থাকলো? 353 মাইনাস থিটা নট বাই 337 মাইনাস থিটা নট। একটু কষ্ট করে গুণগুলো করবি, এইগুলো মুখে মুখেই করতে হবে, এখান থেকে থিটা নট বার করতে হবে। তাহলে সারাউন্ডিংস টেম্পারেচার পেয়ে গেলি একটা। হোয়াট ইজ দ্য সারাউন্ডিংস টেম্পারেচার, এটা হয়ে গেল। 15 মিনিট পর, তাহলে প্রথম থেকে 15 না ভেবে এখান থেকে এটার 5 মিনিট লেগেছে এরকম ভাব, 325 থেকে এটা হতে 5 মিনিট লেগেছে এরকম ভাব। বোঝা গেল? তাহলে 325 থেকে এটার হতে যদি 5 মিনিট সময় নেয়, তাহলে তখন আবার 5 ইকুয়াল টু করে আমরা করতে পারবো। তাহলে আবার একটা ইকুয়েশন কি করতে পারি বল, এইটার থেকে এটার জন্য আবার 5 মানে কে ইন্টু লগ 325 মাইনাস থিটা নট বাই থিটা 2 মাইনাস থিটা নট হলো। আবার কোন দুটোকে সমান করে দে, নয় এটা এটা, নয় এটা এটা, যে কোনো দুটো 5-কে সমান করলেই হবে। বুঝতে পারলি? যে কোনো দুটো 5-কে সমান করলেই কিন্তু হবে, যে কোনো দুটো 5। তাহলে কিভাবে টাইম স্ট্যান্ডটা আমরা ভেঙে নিচ্ছি, এটা কি ক্লিয়ার সবার? এবার বলবি তাহলে তো দাদা এখানে দুটো আননোন হয়ে গেল, থিটা নট তো এখন জানি আমি, পেয়ে গেছি, এখান থেকে এখানে বসিয়ে দিবি। যে দুটো করছিস, ধর তুই এটার সাথে এটাকে নিচ্ছিস, এখন তোর কাছে অনেক অপশন, এটা এটা করতে হয়, এটা এটা করতে হবে, যেটা ইচ্ছে। তাহলে কে কেটে যাবে, লগ কেটে যাবে, কত পড়ে থাকবে বল? 325 মাইনাস থিটা নট বাই, সরি 353 মাইনাস থিটা নট, 337 মাইনাস থিটা নট ইকুয়াল টু 325 মাইনাস থিটা নট বাই থিটা 2 মাইনাস থিটা নট। তাহলে এখান থেকে তুই থিটা 2 পেয়ে যাবি, পুটিং থিটা নট, থিটা নট আগে থেকে বার করে নিবি, মানে বার করাই আছে, ওই ভ্যালুটা বসাবি ওখানে গিয়ে। কিভাবে 5 মিনিটের গ্যাপ, এটাই 6 12 18 এরকম লাগবে। খুব ভালো করে লগ দিয়েই কিন্তু করতে হবে। আমি একটা কিন্তু ক্লাসে দেখবি শর্টকাট ফর্মুলা লিখিয়েছিলাম যেই জন্য, ঠিক আছে, একটা শর্টকাট ফর্মুলা লিখিয়েছিলাম, সেই শর্টকাট ফর্মুলাটা ইউজ করলে কিন্তু হবে না। সেই শর্টকাট ফর্মুলাটা কি? শর্টকাট ফর্মুলাটা কি ছিল? থিটা 1 প্লাস থিটা 2 বাই সময়, সরি থিটা 1 প্লাস না, থিটা 1 মাইনাস থিটা 2 বাই সময় ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 মাইনাস থিটা নট। এটা শর্টকাট ফর্মুলা, কিন্তু এটা দিয়ে অঙ্ক করলে বোর্ডস লেভেলে নাম্বার পাবি, তোকে লগটা দিয়েই করতে হবে। আর এরকম অঙ্ক কিন্তু নর্মাল স্কুলগুলোতে খুব আসে, ঠিক আছে? দেখ কি বলেছে, একটা বাল্বের পাওয়ার 40 ওয়াট, টেম্পারেচার 4000 ডিগ্রি, লেন্থ আর ডায়ামিটার বলে দিয়েছে। তাহলে বলেছে ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ রেডিয়েশন, ঠিক আছে? তাহলে এনার্জি ওয়াট বলেছে, মানে দেখ পার টাইম, তার মানে সিগমা টি টু দি পাওয়ার 4 ইনটু তার সাথে এরিয়া গুণ আছে, কিন্তু তার সাথে একটা এমিসিভিটি, কেন ওরা এমিসিভিটি বার করতে দিয়েছে তাই। তাহলে এটা 40 বলা, এমিসিডি জানি না, সিগমার ভ্যালু বসাবি, টেম্পারেচার 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিনে নিয়ে গেলি, ডায়ামিটার বলা আছে 0.01, তাহলে রেডিয়াস হবে কত? 0.01 মিলিমিটার, তাহলে 0.1 মিলিমিটারকে মিটারে দিলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম বাই 2, এরকমই রেখে দিবি, বুঝতে পারছিস? এটা তো ক্যালকুলেশন মুখে করা সম্ভব না। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখ, একটা বডির টেম্পারেচার বলা আছে, এরিয়া বলা আছে, এমিসিভিটি দেওয়া আছে, টেম্পারেচারও বলা আছে, হিট জানতে চেয়েছে। রেট মানেই কিন্তু কি বল? পার ইউনিট টাইম, এনার্জি পার ইউনিট টাইম। তাহলে এগেন সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি 0 টু দি পাওয়ার 4, কেন আগের বার তো করলাম না, এবার কেন স্টিফান বোলসম্যান?
বডির টেম্পারেচার যেমন 37 বলা আছে, রুমের টেম্পারেচারটা গিভেন। আগের বার কিন্তু সারাউন্ডিংস বলা ছিল না, এখানে একটা শুধু এপসাইলন গুণ করে দিলি, ইনটু কি আসবে বল 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ারকে আমি পুরোটা কি বলি বল এরিয়া, যার ভ্যালু কিন্তু এখানে আলাদা করে 1.4 বলে দিয়েছে, তাহলে আর রেডিয়াস এইসব ভাবার দরকার নেই। তাহলে এটা 0.85 ভাববো, সিগমার ভ্যালু বসাবো, ক্যাপিটাল টি স্মল টি আলাদা করে বার করে নিবি। ক্যাপিটাল টি কত হবে বল 37 প্লাস 273, তাহলে কত হচ্ছে বল 310 কেলভিন। আর টি নট সারাউন্ডিংসে হচ্ছে 20 প্লাস 273, তাহলে 293 কেলভিন। তাহলে 310 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 293 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 1.4 করে যা আসছে তাই। ওকে, এই যে ওই যেরকম রডের একটা বড় অঙ্ক করালাম, ওরকম রডের একটা ছোট অঙ্কও আসে। ছোট অঙ্কটা আসার চান্সই কিন্তু বেশি, অত বড়টা আসে না। কি হবে বল এখানে, নিজেরা বল, নিজেরা বল। এই দিক থেকে এখানে আগে দেখে নে, বাদিক না ডান দিক, কোন দিকে টেম্পারেচার বেশি, ডান দিকে। তাহলে এই 90 থেকে হিট আসবে, এই 90 থেকেও হিট আসবে, সেই দুটো যোগ হয় এটাই যাবে, মানছিস কিনা? তাহলে এই পয়েন্টটাকে বি নাম দে, এটাকে সি নাম দে, আর এটাকে ডি নাম দে। তাহলে কনসেপ্টটা কি দাঁড়ালো বল, সি থেকে এতে আসছে প্লাস বি থেকে এতে আসছে, এই দুটো যোগ হয়ে এ থেকে ডি তে যাচ্ছে, লেন্থ এরিয়া সব সেমই বলেছে, ঠিক আছে। তাহলে সি থেকে এতে আসছে, আর তিনটে রড কিছু বলা নেই মানে, আচ্ছা হ্যাঁ বলা আছে মেটেরিয়ালটাও সেম, তাহলে কেটাও সেম, লেন্থটাও সেম, এরিয়াটাও সেম। তাহলে সি থেকে এ কি হবে বল, কে এ 90 মাইনাস থিটা বাই এল, কে এ 90 মাইনাস থিটা বাই এল, এটাও সেম, কে এ থিটা মাইনাস 0 বাই এল, কে এ এল কেটে যাবে, এখান থেকে থিটা বার করবে। এরকম অঙ্ক আসার চান্স কিন্তু বেশি, বোঝা গেল? নেক্সট দেখ, সেম জাংশন টেম্পারেচার বার করতে বলেছে, খুব ইজি, k1 x2 প্লাস k2 x1, নিচেও k1 x2 প্লাস k2 x1, ওপরে শুধু এখানে একটা থিটা 2, এখানে একটা থিটা 1। দেখ ভ্যালুগুলো বলা আছে, বসাবি, কি কি বসাবি, থিটা 1 100 বসাবি, থিটা 2 0 বসাবি, x1 18 বসাবি, x2 6 বসাবি, k1 এর জায়গায় k বসাবি, না k2 এর জায়গায় k বসাবি, তাহলে k1 এর জায়গায় 9k বসবে। দেখ স্টিলের থেকে 9 গুণ বেশি বলেছে, তাহলে k ইভেন্চুয়ালি কেটে যাবে কিন্তু, বোঝা গেল? লাস্ট দেখ কি বলেছে, দুটো রডের থার্মাল কন্ডাক্টিভিটি 4:3, রেডিয়াস আর রেজিস্ট্যান্স সমান, তাহলে লেন্থ জানতে চেয়েছে। আগে বল রেজিস্ট্যান্সের ফর্মুলা ছিল x বাই কে এ, এবার এ মানে কি ধরতে পারি, মানে এরিয়া কি রকম হয়, রডের এরিয়া কি রকম হয় বল, সার্কুলার, তাহলে পাই আর স্কয়ার। তাহলে r1 বাই r2 কি আসছিল বল, x1 বাই x2, k2 বাই k1, r2 স্কয়ার বাই r1 স্কয়ার। ঠিক আছে, কি বলা আছে, রেজিস্ট্যান্সটা ইকুয়াল বলা আছে, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা যদি ইকুয়াল বলা থাকে 1, লেন্থের রেশিও কি বলা আছে জানতে চেয়েছে, তাহলে লেন্থের রেশিও জানতে চেয়েছে, রেখে দিলাম। কন্ডাক্টিভিটি রেশিও 4:3, কিন্তু এখানে উল্টো করে বসাতে হবে, তাহলে 3:4। রেডিয়াসটা সমান বলা আছে, তাহলে রেডিয়াসটা আবার কেটে গেল 1, তাহলে এখান থেকে x1 x2 কত পেয়ে গেলাম বল 4:3। ক্লিয়ার? তো এটাই আমার কথা, যে মোটামুটি কিন্তু তুই এখান থেকে 3 মার্কস ভেবে রাখতে পারিস, যার থেকে একটা ম্যাথ আসবে আর একটা থিওরি আসবে। আর থিওরিতে বারবার বলছি, স্টিফান আর নিউটন তার প্রুফ, উইন্স, এইগুলোর প্রুফ বেশি ইম্পর্টেন্ট, অথবা সিরিজ প্যারালাল। মানে তোকে যদি সিরিজ প্যারালাল থেকে থিওরি দিয়ে দেয়, মানে কন্ডাকশন থেকে, রেডিয়েশন থেকে অঙ্ক দেবে, আর রেডিয়েশন থেকে থিওরি দিলে কন্ডাকশন থেকে অঙ্ক দেবে। ওকে, এই ছিল আমাদের একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট, সবাই ভালো করে দেখবি, কোনো কোশ্চেন থাকলে বলবি। ওকে।
থ্যাংক ইউ, সবাই ভালো করে পরীক্ষা দে।